আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ সলভ সিরিজের আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ঠিক কার্যপত্র অধ্যায়টা, আই মিন চ্যাপ্টার 7, এই কার্যপত্র অধ্যায়টার থেকে তোমরা আজকে যে এমসিকিউ গুলো আমি পড়াবো সেগুলা এইচএসসি, বিভিন্ন কলেজ, টেস্ট পেপার এবং বিভিন্ন বোর্ডের কোশ্চেন সংমিশ্রণে খেদশনমূলক কিছু এমসিকিউ আমি সিলেক্ট করেছি। এগুলো যদি তুমি অ্যানালিসিস করো এবং খুব সুন্দর করে কভার আপ করতে পারো, নোট করতে পারো, তুমি লাস্ট ভার্সিটি কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। ওভারঅল তোমার এই অধ্যায়ের পুরো এমসিকিউ জার্নি এই ক্লাসে এ টু জেড শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, আজকের এই ক্লাসে প্রথম যে এমসিকিউটা আমাদের এখানে আছে যে কোনটি হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ। কোন ধাপটি ঐচ্ছিক? ঐচ্ছিক মানে যেটা তুমি চাইলে তুমি কমপ্লিট করতে পারো, না চাইলেও তুমি যদি তৈরি নাও করো তাও সমস্যা নেই। ঐচ্ছিক, ওকে ফাইন। ঐচ্ছিক বা অনেকে পরীক্ষা দেখে আবশ্যিক নয়। হ্যাঁ, ঐচ্ছিক বা হচ্ছে আবশ্যিক নয়। ঠিক আছে, আবশ্যিক মানে করতেই হবে, আর আবশ্যিক নয় মানে না করলেও চলবে, ইচ্ছা। ঠিক আছে, যে কার্যপত্র, হ্যাঁ, যাকে ইংলিশে বলা হয় ওয়ার্কশিট, WOR, ওয়ার্কশিট। ওয়ার্কশিট মানে হচ্ছে কার্যপত্র, বাংলায় বলা হয় ওয়ার্কশিট। ওয়ার্কশিট বা হচ্ছে ওয়ার্কশিট যাকে বলে কার্যপত্র। কার্যপত্র হচ্ছে একটা খসড়া বই। ঠিক আছে, এটা হচ্ছে খসড়া বই। এটা হচ্ছে আমার আর্থিক বিবরণী তৈরির পূর্বে প্রস্তুত করতে হয়। কখন তৈরি? আর্থিক বিবরণী তৈরির পূর্বে। আর্থিক বিবরণী তৈরির পূর্বে এটাকে প্রস্তুত করতে হয় কার্যপত্রকে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কশিট। ওকে, কার্যপত্র হচ্ছে ওয়ার্কশিট, আর্থিক বিবরণী তৈরির পূর্বে প্রস্তুত করতে হয়। ঠিক আছে, এটা আবশ্যিক ধাপ নয়, এক কথা এটা হচ্ছে ঐচ্ছিক ধাপ। এটা হচ্ছে কোনো আবশ্যিক ধাপ না, এটা হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ। বুঝতে পারছো কি বলছে? কার্যপত্র একটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, কোনো আবশ্যিক ধাপ নয়। ওকে, এই কার্যপত্র 6 ঘোড়া বিশিষ্ট হয়, 8 ঘোড়া বিশিষ্ট এবং 10 ঘোড়া বিশিষ্ট হয়। ওকে, 10 ঘোড়ায় সবই থাকে, 8 ঘোড়াতে থাকে না হচ্ছে তোমার ওই যে সমন্বিত রামিলটা, আর 6 ঘোড়াতে তোমার লাস্টে দুটো থাকে না। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আলোচনা পরে আবার করবো। তাহলে কার্যপত্র সম্পর্কে এখান থেকে প্রশ্ন আসে এবং এটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, যাকে আবশ্যিক ধাপ বলা হয়। এটা ওয়ার্কশিট, এটা খসড়া বই। ঠিক আছে, এইগুলা পরীক্ষাতে বিভিন্ন ভাবে এমসিকিউ আকারে চলে আসে। ওকে, এবার দেখো এরপর হিসাব চক্র ঐচ্ছিক ধাপ কোনটি? হ্যাঁ, কার্যপত্র বাদেও তো আরো ঐচ্ছিক ধাপ থাকতে পারে, পারে না? তো হিসাব চক্র কি কি থাকতে পারে? কার্যপত্র এবং বিপরীত দাখিল, এই দুটো হচ্ছে ঐচ্ছিক ধাপ। মনে রাখবা, হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয়। যদি কখনো পরীক্ষার হলে দুটা থাকে, দুটো অ্যান্সার করবা। কার্যপত্র না থাকলে বিপরীত দাখিলা অ্যান্সার করবা। তার মানে বিপরীত দাখিলা এটাও হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। হ্যাঁ, ওকে, ঐচ্ছিক মানে কি? আবশ্যিক নয়। হ্যাঁ, প্রস্তুত করতে হয় না, না করলে সমস্যা নেই, বা এক কথা করতে হয় না। ঠিক আছে, ওকে, আসো। দেন তারপর দেখো বলা আছে কোনটি বাধ্যতামূলক নয়। ওই এক কথাই কার্যপত্র, যে বাধ্যতামূলক নয় বা ঐচ্ছিক, যেই লাও সেই কত, যে বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বা আবশ্যিক নয়। ঠিক আছে, একই কথা আর কি। অগ্রিম, অগ্রিম ভালো করে শোনো। অগ্রিম প্রদত্ত ভাড়া, প্রদত্ত মানে কি? তুমি পরিশোধ করছো, এটা ব্যয়। আমি তোমাকে অনেকবার শিখাইছি, মনে রাখবা, প্রদত্ত ভাড়া একটা ব্যয়, প্রাপ্ত ভাড়া একটা আয়। প্রাপ্য ভাড়া, প্রাপ্য থাকলে এটা কি? প্রাপ্য থাকলে একটা কি? সম্পদ। আর যদি প্রদেয় থাকে, প্রদেয় থেকে তাহলে এটা দায়। ঠিক আছে, তাহলে এখানে প্রদত্ত আছে, এটা ব্যয়। উত্তীর্ণ, উত্তীর্ণ মানে কি? খরচ হয়ে যাওয়া। ঠিক আছে, উত্তীর্ণ মানে কি? খরচ। তাহলে অগ্রিম প্রদত্ত ভাড়া উত্তীর্ণ হয়েছে বা খরচ হয়েছে, এর জন্য সমন্বয় দাখিলার ক্রেডিট হবে কোনটি? তার মানে অগ্রিম ভাড়া, একটা খুব সহজে বুঝো, এই অগ্রিম ভাড়া উত্তীর্ণ হয়েছে কোনটি ক্রেডিট হবে, মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ সহকারে। এটা সমন্বয় যাবে না। ওকে, তাহলে এটা তুমি যদি জেনে থাকো কখনো অগ্রিম প্রদত্ত ভাড়া বা অগ্রিম ভাড়ার সমন্বয় যাবে কি, তাহলে কিন্তু তুমি কোশ্চেনটা পারবা। তুমি দুইটা স্টেপে পারবা। দেখো, অগ্রিম ভাড়ার সমন্বয় যাবে হচ্ছে আমার ভাড়া হিসাব ডেবিট, আর হচ্ছে অগ্রিম ভাড়া ক্রেডিট। ঠিক আছে, ভাড়া ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট। ভাড়া ডেবিট হলে ওই মাইনাস, অগ্রিম ভাড়া ক্রেডিট হলে এ মাইনাস। তার মানে কি বুঝলাম? অগ্রিম, আবার বোঝো, যে তোমার ভাড়া ডেবিট আর হচ্ছে অগ্রিম ভাড়া ক্রেডিট। অগ্রিম ভাড়ার, অগ্রিম প্রদত্ত ভাড়ার সমন্বয় যাবে, অগ্রিম প্রদত্ত ভাড়ার সমন্বয় যাবে বা অগ্রিম ভাড়ার সমন্বয় যাবে না। ঠিক আছে, তার মানে অগ্রিম ভাড়ার সমন্বয় যাবে দিলে ওই মাইনাস আর এ মাইনাস। ওকে, যাবে দা ভাড়া ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট। এটা সারা জীবনের মাথায় রাখবা। তাহলে আমরা কি শিখলাম? যদি বলা হয় অগ্রিম বেতন, তাহলে বেতন ডেবিট আর আছে অতে অগ্রিম, বতে বেতন ক্রেডিট। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো, তাহলে আমরা কি শিখলাম? সকল অগ্রিম ব্যয়ের সমন্বয় আমরা ক্লিয়ার করে ফেলাইছি। সকল প্রকার অগ্রিম ব্যয়ের সমন্বয় যাবে দা ব্যয় ডেবিট, অতে অগ্রিম, বতে ব্যয় ক্রেডিট। তাহলে ভাইয়া এইটা হচ্ছে আমাদের মূল ব্যাপার, যে তুমি এই একটা সমন্বয় জায়গাতে সব পারবা। অগ্রিম মজুরি, তাহলে মজুরি ডেবিট, অগ্রিম মজুরি ক্রেডিট। ঠিক আছে, তার মানে এখানে ক্রেডিট হবে কোনটা? অগ্রিম প্রদত্ত ভাড়া ক্রেডিট হবে। আর যদি ডেবিট কোনটা? প্রদত্ত ভাড়া তো ডেবিট। ঠিক আছে, এটা ডেবিট, এটা ক্রেডিট। ওকে ফাইন। তার মানে অগ্রিম ব্যয়ের সমন্বয় যাবে না, এই একটা ধারা আমরা ক্লিয়ার করলাম। ওকে ফাইন, তাহলে অগ্রিম ব্যয় রিলেটেড যত প্রকার সমন্বয় জায়গা পরীক্ষাতে আসতে পারে তুমি এটা দ্বারা ক্লিয়ার করে ফেললাম। আসো, দেন নেক্সট কোশ্চেনে কি আছে আমাদের? 10% হারে, 10% হারে 6 মাসের জন্য অবচয় এত টাকা হলে সম্পত্তির মূল্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সম্পত্তির মূল্য আই ডোন্ট নো, যার উপরে 10% অবচয় হবে, 10% অবচয় হবে, যেটা 6 মাসের। আচ্ছা, একটা কথা বলো তো সবাই,
6 মাসে যদি 2000 হয় তাহলে বছরে কত? বছরে 4000। তার মানে এই জায়গায় একটা সম্পত্তি আছে যার উপর 10% করলে 4000 টাকা অপচয়। তাহলে সেটা কত? স্বাভাবিকভাবে বোঝাই যায় 10%, তার মানে এখানে একটা শূন্য বেশি, 40,000 হয়ে গেল। অথবা তুমি কেমনে তৈরি করো দেখো, অপশন দেখে দেখে তৈরি করতে পারো। দুইটা স্টেপ, একটা স্টেপে তুমি এভাবে তৈরি করতে পারো 6 মাসে 2000 হলে বছরে কত ভাই? 4000। তাহলে বছরে 4000 টাকা যদি অপচয় হয় তাহলে মূল টাকা কত ছিল? 10%। তার 10% মানে একটা শূন্য ব্যাকে বেশি, অথবা এই টাকার উপর 10% করলে এত, তার মানে এই জায়গাটা কি হইছে? একটা শূন্য কম। অথবা তুমি এরকম করতে পারো 4000 ভাগ 0.10 দাও, এটা অ্যান্সার বের হবে। ঠিক আছে, যে কোনো একটা করলে হবে, প্যারা নাই। তাহলে এই জায়গা কি আছে? অপশন দেখে করো, এর উপর 10% করো। 12,000 10% 1200, এই 2000 থেকে কম হবে না। 20,000 এর হবে না, এটাও হয় না। 32,000 10% 3200, তাহলে 3200 মানে কত? 3200 টাকা হয়। এটা আবার 6 মাসের করলে 1800, সরি 1600, তার মানে কম হবে না। 6 মাসের করলে 2000 হতে হবে। দেখো 4000 এর 10% করলে 2000, 4000 যার অর্ধেক মানে 6 মাসের করলে কত? 2000। এই যে আনসার মিলে গেল। তার মানে যেইটা ধারা অপশনে অ্যান্সার মিললে সেটা অ্যান্সার। তুমি যদি অপশন দেখেও করতে চাও তাহলে তুমি রাইট, তোমাকে অ্যান্সার মিলেই হবে। ক্লিয়ার? অপশন দেখে করলেও প্রবলেম নাই। আশা করি দুইটা স্টেপ তুমি ক্লিয়ার হইছো। আসো নেক্সট কোশ্চেনে যাই। দেখো ভাইয়া এখানে কি আছে? অনুপার্জিত আয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সমন্বয় জাবেদার এই কোশ্চেনটা অনেক বেশি হিট করে। এটা এইচএসসি তে যেরকম আসে, অ্যাডমিশনে সেরকম আসে। তুমি এখন থেকে একটু কষ্ট করে নোট করে নিলে অ্যাডমিশনের জন্য তুমি অনেক আগে থাকবে, কারণ তোমার তো টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা। আশা করি এখানে তুমি মানে নিজেকে আসলে এগিয়ে রাখবা আর কি। অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ 40,000 টাকা। তার মানে অনুপার্জিত সেবা একটা দায়, ঠিক আছে? অনুপার্জিত মানে এখন এর আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়, ঠিক আছে? এর একটা নাম কি? অগ্রিম আয়। তাহলে এটা হচ্ছে একটা দায়। ওকে, তাহলে উহার 3/5 3 অংশ উপার্জিত। তাহলে উপার্জিত একটা আয়, উপার্জিত আর একটা নাম হচ্ছে অর্জিত। তাহলে উপার্জিত অথবা অর্জিত। তাহলে 5 ভাগের 3 ভাগ হচ্ছে অর্জিত। দেখো তো টোটাল 40, 40-এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 40,000 ভাগ 5, তাহলে 1 ভাগে 8,000। এই 8,000-এর 5 ভাগের 3 ভাগ, তাহলে 1 ভাগে 8,000 হলে 3 ভাগে কত? 3 ভাগে হচ্ছে 3,24,000। 3 ভাগে কত? 3,24,000। 3 ভাগে 3,24,000, 3 ভাগে 3,24,000 হলে হিসাবকালে শেষে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায় কত? চলতি দায় ভালো করে, চলতি দায়ের পরিমাণ কত টাকা? খুব গুরুত্বপূর্ণ, সহকারে বুঝবা। চলতি দায়ের পরিমাণ কত টাকা? আচ্ছা দেখো তো এখানে উপার্জিত হয়েছে কত? 24,000। তার মানে 40,000 টাকার মধ্যে আমার এই জায়গায় উপার্জিত হচ্ছে 24,000। তার মানে এটা হচ্ছে আয়। 24,000 টাকা উপার্জিত। বাকি যতটুকু টাকা তার নাম হচ্ছে কত? বাকি 24,000, বাকি থেকে 16,000। এই 16,000 টাকা এখনো উপার্জিত হয়নি। তার মানে এইটুকু হচ্ছে দায়, কারণ এখনো অনুপার্জিত রয়েছে। এখনো এই টাকাটা কি রয়েছে? অনুপার্জিত রয়েছে। তার মানে 40,000 টাকার 5-এর 3 অংশ উপার্জিত। তার 5 ভাগের 3 ভাগ করলে 24,000। তাহলে বাকি 2 ভাগ, 1 ভাগে 8, 2 ভাগে 16,000। 2 ভাগ টাকা এখনো অর্জিত হয়নি। তার মানে এই টাকাটা এখনো অর্জিত হয়নি। মানে বুঝতে পারছো? এখনো অর্জিত হয়নি মানে অনুপার্জিত রয়ে গেছে। তাহলে অনুপার্জিত টুকুই দায়। তাহলে এখানে মনে রাখবা উপার্জিত টুকু হচ্ছে আয়, আর অনুপার্জিত দায় হচ্ছে অনুপার্জিত টুকু। অনুপার্জিত যেখানে এখনো উপার্জিত হয়নি টুকু হচ্ছে দায়। তার মানে চলতি দায় কত যাবে? 16,000। যদি বলতো আয়ে কত, আয়ে কত যাবে? তাহলে আয়ে যত উপার্জিত টুকু মানে 24,000। এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, তোমরা একটু মন দিয়ে নোট করে নাও। আচ্ছা তাহলে আমি আরেকটা তোমাকে কোশ্চেন দিই, দেখো একটু। সেটা হচ্ছে তুমি বলো তো, যদি বলতো 40,000 টাকা যার 5 ভাগের 4 ভাগ হচ্ছে অর্জিত, সরি অনুপার্জিত, অনুপার্জিত তাহলে কত হতো? 1 ভাগে 8,000, 4 ভাগে 32, তাহলে 32,000 টাকা যদি হতো অনুপার্জিত মানে দায়, অনুপার্জিত হচ্ছে এত টাকা, তাহলে বাকি অর্জিত কত? তাহলে অর্জিত হচ্ছে 1 ভাগ। কেন 1 ভাগ? ওকে, এই যে 1 ভাগ এত টাকা হচ্ছে অর্জিত। তুমি বলো তো কেন ভাইয়া? কারণ 5 ভাগের 4 ভাগ অনুপার্জিত, তাহলে বাকি 5-এর 1 ভাগ হচ্ছে অর্জিত। তাহলে এই সেবায়ের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অনুপার্জিত, একটা হচ্ছে অর্জিত। সহজ কথা, ক্লিয়ার? তো এখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে অনুপার্জিত, একটা হচ্ছে অর্জিত। অর্জিত টুকু হচ্ছে আয়, অনুপার্জিত দায়। ঠিক আছে? আই মিন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, তুমি একদম পারফেক্ট ইনশাআল্লাহ। হিসাবকাল শেষে কোন হিসাব বন্ধ করা হয়? খুব গুরুত্বপূর্ণ, সহকারে খেয়াল রাখো। হিসাবকাল শেষে সমাপনী দাখিলা দিয়ে কোন হিসাব বন্ধ করা হয়? মনে রাখবা সমাপনী দাখিলা মানে কি? সমাপনী মানে হচ্ছে শেষে, শেষে। ওকে ফাইন, শেষে। দাখিলা মানে জাবেদা। ওকে ফাইন, তার মানে বছর শেষে। তাহলে আমি বুঝলাম বছর শেষে বা হিসাব শেষে, হিসাবকাল শেষে, বছর শেষে বা হিসাবকাল শেষে যে জাবেদা দেওয়া হয়, হিসাবকাল শেষে বা বছর শেষে যে জাবেদা দেওয়া হয় তাকে বলা হয় সমাপনী দাখিলা। ওকে, এখন প্রশ্ন সমাপনী দাখিলা দেওয়া হয় কেন? উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে হিসাবের,
হিসাবের জের শূন্য করা। তাহলে এর উদ্দেশ্য কি? হিসাবের জের শূন্য করা। কোন হিসাবের জের শূন্য করা? আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন, এই তিনটা হিসাবের ইয়া শূন্য করা হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে তিনটা হিসাবের জের শূন্য করা হচ্ছে উদ্দেশ্য। কেন ভাইয়া? এই তিনটা হিসাব কখন? বছর শেষে বা হিসাবকাল শেষে। আচ্ছা, আমরা যখন 1 তারিখের এন্ট্রি করি 1 জানুয়ারি, কখনোই কি আমরা আয়, ব্যয়, উত্তোলন এগুলো পাই? উত্তর হচ্ছে না ভাইয়া, পাই না। কেন পাই না? কারণ 2023 সালের 1 তারিখে যখন তুমি পাচ্ছো না, দ্যাটস মিন 2022 সালের ডিসেম্বর 31 তারিখে এই হিসাবগুলো বন্ধ করা হয়। তার মানে বছর শেষে এই আয়, ব্যয়, উত্তোলন এই তিনটা বন্ধ করা হয়। তার কারণে পরবর্তী বছরে আর এই হিসাবটা পাওয়া যায় না। তাহলে বছরের শুরুতে কি পাওয়া যায়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই জন্য পাওয়া যায় না, বুঝেছো? কারণ বন্ধ করা হয়। এই যে বন্ধটা করা হয়, এই জন্য একে বলা হয় এটা একটা অস্থায়ী হিসাব। অস্থায়ী বা নামিক হিসাব, ওকে, বা অবাস্তব হিসাব। তার মানে কি বুঝলাম? যে আয়, ব্যয়, উত্তোলন একে সংক্ষেপে বলা হয় কি? আয়, ব্যয়, উত্তোলন। এই তিনটা জিনিস অস্থায়ী, নামিক বা আয় ব্যয় হিসাব। কেন? এইগুলাকে অবাস্তব হিসাব, কারণ এগুলাকে বছর শেষে বন্ধ করা হয়। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে। কি জন্য? জের শূন্য করার জন্য। তার মানে জের শূন্য করার জন্য এগুলাকে বন্ধ করা হয়। ঠিক আছে? আশা করি তুমি ক্লিয়ার মতো করে বুঝতে পারছো। এটার অপশনে ভুল আছে, আমি তোমাকে ইন ডিটেইলস শিখাই দিলাম। ঠিক আছে? এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে হবে। প্রশ্ন ভাইয়া তাহলে সম্পদ, তারপর দায়, মালিকানা এইগুলা কি বন্ধ করা হয়? উত্তর হচ্ছে না। এইগুলা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় না, কিন্তু এগুলা সমাপন পরবর্তীর মাধ্যমে বন্ধ করা হয়। তো সমাপন পরবর্তীর মাধ্যমে বন্ধ করা হয়। লিখে নিতে পারো, সম্পদ, দায়, মালিকানা এই তিনটা জিনিস একে বলে স্থায়ী হিসাব। একে আবার বলে স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। কারণ এই তিনটা যদি অবাস্তব হয়, তাহলে এটা হচ্ছে স্থায়ী হিসাব, বাস্তব হিসাব। ক্লিয়ার? এই তিনটা জিনিস কি করা হয়? এই তিনটা জিনিস সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা যায় না। এই তিনটা জিনিস সমাপন পরবর্তী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখান থেকে একটা এমসিকিউ টপ নচ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি একটু ভালো করে দেখবা। ঠিক আছে? ওকে, আসো। এই A to Z তোমাকে আমি শিখাই দিলাম। হ্যাঁ, এখানে শেষ করে আর কোনো প্রবলেম হবে না। দেখো ভাইয়া, এরপরে কি আছে? এটা কোশ্চেনটা অ্যানসার ভুল আছে, আগে বলে দিছি। বকেয়া বেতনের বিপরীত জাবেদা কি হবে? আচ্ছা, বেতনের স্বাভাবিক জাবেদা কি? বেতন ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। আমরা সবাই জানি যে ভাইয়া এখন কি হবে? জাস্ট উল্টে যাবে। ব্যাপারটা হচ্ছে উল্টে যাবে বিপরীত দাখিলার ক্ষেত্রে। দেখো, কিন্তু মনে রাখবা এখানে কি বলেছে? বকেয়া বেতন। তাহলে বকেয়া বেতন খুব গুরুত্বপূর্ণ। বকেয়া বেতনের জাবেদা কি? বেতন ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। এখন স্যার এটা তো বেতনের জাবেদা, এটা পরীক্ষায় আসেনি, তোমাকে এমনি শিখাইলাম। বকেয়া বেতনের জাবেদা বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এখন আসো এখানে, এটা কোন জাবেদা? এটা তো সমন্বয় জাবেদা। কেন? যে কোনো এন্ট্রি যখন বকেয়া, তারপর হচ্ছে তোমার যে কোনো যে সম্পদ ছোটখাটো যেগুলো বকেয়া বেতন, তারপর হচ্ছে অগ্রিম বেতন, এগুলো হচ্ছে সমন্বয় জাবেদা। তুমি এগুলো না জানলেও হবে, এখন তুমি জাস্ট এই জাবেদা পারলেই হচ্ছে। ঠিক আছে? বাট মাথায় রাখবা বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কেন? কারণ এটা ব্যয় আর বকেয়া বেতন দায়। এবার বিপরীত দাখিলা উল্টে যাবে, তাহলে এটা হবে ডেবিট। এই দেখো, বকেয়া বেতন ডেবিট আর বেতন ক্রেডিট। হ্যাঁ, বিপরীত দাখিলা বলতে কি জাস্ট উল্টাই দিবা, আর কিছু না। হ্যাঁ, উল্টাই দিবা। যদি এখানে বিপরীত দাখিলা না বলতো, বকেয়া বেতনের জাবেদা কি? মনে রাখো, যদি বলতো শুধু বকেয়া বেতন, এটা অ্যান্সার শেষ। যদি বলতো বকেয়া বেতন নগদে পরিশোধ, তখন কি হতো? তখন যাবে আলাদা। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তখন বলতো বকেয়া বেতন ডেবিট আর হচ্ছে আমার নগদান ক্রেডিট। ঠিক আছে? তখন যাবে একটু চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, যদি বলতো শুধু বকেয়া বেতন, যাবে হচ্ছে এইটা। শুধু বকেয়া বেতন বললে যাবে হবে এইটা। ঠিক আছে? বকেয়া বেতন বিপরীত দাখিলা, যাবে হবে এইটা, উল্টে যাবে। এটা উল্টে যাবে। যদি বলতো বকেয়া বেতন নগদে পরিশোধ, এই যেটা। বকেয়া বেতনের সমন্বয় যাবে, তাও এটা। ঠিক আছে? তিনটা স্টেপটা খুব গুরুত্বপূর্ণ সহকারে তুমি মাথায় ঢুকাই নাও, তোমার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসো। তাহলে এই বকেয়া বেতন যখন শিখলাম, এর সমন্বয়টা বুঝে ফেলি। আমি তোমাকে বললাম বকেয়া ব্যয়, এই সমন্বয় জাবেদা কি? তাহলে দেখো, মনে রাখবা সমন্বয় জাবেদা পড়তেছি, তুমি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, ব্যয়ের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস আছে, একটা বকেয়া, একটা ব্যয়। আমরা সারা জীবন জানি ব্যয় কি হয়? ব্যয় সারা জীবন ডেবিট হয়। তাহলে এখানে আর কি আছে? আর আছে বকেয়া। তাহলে এই বকেয়াটা ক্রেডিট। ঠিক আছে? ওকে, ফাইন। তার মানে এখানে দুইটা জিনিস আছে, একটা ব্যয়, একটা বকেয়া। তাহলে ব্যয় সারা জীবন ডেবিট, আর ব্যয় ডেবিট হলে ওই মাইনাস হয়। ওকে, ফাইন। আর এখানে বকেয়া আছে, বকেয়া ব্যয়, এটা দায়। আমরা সবাই জানি ব্যয়ের আগে বকেয়া থাকলে দায়। ওকে, ফাইন। দায় হলে কি হবে? এল প্লাস। তার মানে খুব গুরুত্বপূর্ণ সহকারে টপ নচ কোশ্চেন, বকেয়া ব্যয়ের সমন্বয় যাবে ব্যয় ডেবিট আর বকেয়া ব্যয় ক্রেডিট। এখন বকেয়া ব্যয় না লিখে বুঝলাম আমি বকেয়া বেতন। তাহলে এখানে কি হবে? জাস্ট এই ব্যয়ের জায়গা বেতন, তাহলে হবে ভাইয়া বেতন ডেবিট আর আছে বকেয়া বেতন ক্রেডিট। এই তো, এইটাই তো খেলা রে ভাই। একই একই জিনিস, ওই মাইনাস এল প্লাস। আমি যদি বলি বকেয়া মজুরি, তাহলে ব্যয়ের জায়গা মজুরি, তাহলে মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। আমি যদি বলি বকেয়া কি? ভাড়া, তাহলে ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। আমি যদি বকেয়া কমিশন, কমিশন খরচ, বকেয়া কমিশন খরচ, কমিশন ডেবিট, বকেয়া কমিশন ক্রেডিট। বকেয়া সুদ ব্যয়,
সুদ ব্যয়ের জায়গায় শুধু সুদ হবে আর বকেয়া সুদ ক্রেডিট। এই যে একে বলে বকেয়া ব্যয়ের সমন্বয়, এটা আমরা ক্লিয়ার। তাহলে আমরা সমন্বয় জাবেদার ক্ষেত্রে কি অগ্রিম ব্যয় শিখছি, তারপরে তোমার অগ্রিম ব্যয়টা শিখে ফেলাইছি, তারপর হচ্ছে তোমার বকেয়া ব্যয়টা শিখে ফেলাইছি। ব্যয়ের দুটো সমন্বয় জাবেদা আমরা শিখে ফেলাইছি, ঠিক আছে? অগ্রিম ব্যয়টাও শিখছি, বকেয়া ব্যয়টা শিখছি। এবার আসো পরবর্তী স্টেপে আরো শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সমন্বয় জাবেদা ক্লিয়ার। তাহলে এখানে সমন্বয় জাবেদা দিলে কি হয় দেখো, বকেয়া ব্যয়ের সমন্বয় দিলে কি হয়, ব্যয় ডেবিট ওই প্লাস, তাহলে মাইনাস, তাহলে ব্যয় ডেবিট মানে আমি বলতে পারি ব্যয় বৃদ্ধি বলা যায়, ব্যয় বৃদ্ধি বলা যায়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা হ্রাস বলা যায়। ওকে, একই জিনিস বলা যায়, এগুলা কিন্তু পরীক্ষা আসবে। আমি বারো বলতেছি এগুলা পরীক্ষায় থাকবে, পরেই পাবা ইনশাআল্লাহ। যদি বকেয়া খরচ সমন্বয় দেখলা না দেওয়া হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি বকেয়া খরচ সমন্বয় দেখলা না দেওয়া হয়, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যাডমিশনও আসে, তাহলে হিসাব সমীকরণ কি? আচ্ছা প্রথমে আসো বকেয়া খরচ সমন্বয় যাবে দেখি, একটাকে পড়াইছিলাম, যাবে আছে ব্যয় ডেবিট আর হচ্ছে বকেয়া ব্যয় ক্রেডিট, ঠিক আছে মনে আছে? ব্যয়ের ফলে ওই মাইনাস, মনে আছে? আর এখানে বকেয়া ব্যয় এল প্লাস, আমি বলেছিলাম এটাও যে এটা হচ্ছে ওই মাইনাস বা ব্যয় বৃদ্ধি, তোমাকে এটাও আমি শিখাইছিলাম। দেখো তো মেলে কিনা, দেখো তো সমন্বয় দিলে, এটা হচ্ছে সমন্বয় না দিলে বলেছে, তাহলে সমন্বয় না দিলে কি হবে উল্টা, এটা অ্যাডমিশনে বেশি আসে, সমন্বয় দিলে হবে ওই মাইনাস, না দিলে হবে ওই প্লাস। দেখো ভাইয়া উল্টা, সমন্বয় না দিলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সমন্বয় না দিলে জাস্ট উল্টা, সমন্বয় না দিলে উল্টা, এল প্লাস এল মাইনাস। দেখো তো আছে কিনা ভাইয়া, দেখো তো ভাইয়া আছে কিনা। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি, তাহলে এখানে কি হবে ব্যয় হ্রাস, বাংলা লিখলে ব্যয় হ্রাস হয়েছে, এই যে ব্যয় কম লাভ বেশি হয়েছে, হয়েছে ভাইয়া হয়েছে, দেখছো এই যে ক্লিয়ার। তো দায়ের কথা এখানে বলেনি কোনো সমস্যা নেই, একটা আছে এটা অ্যান্সার হবে। তার মানে সমন্বয় দিলে যা হবে, না দিলে তার উল্টা, তুমি আগে দিলে যদি পারো, না দিলে অটো পারবা। ওকে, এই কোশ্চেনগুলো অ্যাডমিশনগুলো বেশি আছে, তাহলে দিলে যা হবে না দিলে তার উল্টা, দিলে যা হবে না দিলে তার উল্টা। ওকে ফাইন, আসো এবার আসো সমাপনী দাখিলা কেন প্রয়োজন, ও মাথায় নষ্ট, ব্যয় বন্ধ করার জন্য, হ্যাঁ আয় ব্যয়, মূলধন না ভাইয়া মূলধন না, আয় ব্যয় উত্তোলন, তাহলে 1 ও 2 অ্যান্সার তোমাকে আমি খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখাইছি। ওকে, এটা তো আশা করি তোমার সমস্যা হবে না, কারণ কেন সমস্যা হবে, তোমাকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে শেখানো হয়েছে। মুনাফা জাতীয় খরচ কোন, যে খরচগুলো প্রতিনিয়ত হয়, দেখো প্রতিনিয়ত, যেমন দেখো মেশিন ক্রয়ের জন্য ব্যয়, ক্রয় কিন্তু প্রতিনিয়ত করো না ভাইয়া, ক্রয় অনেকদিন পারো, সংস্থাপন ও মজুরি এটা মেশিনের সাথেই যায়, মনে আছে? মেশিনের জাহাজ ভাড়া, এটাও মেশিনের সাথে যায়, জাহাজ ভাড়া ডকসা সামদান সব, মনে আছে তোমার? আমি এর আগে অবচয় ক্লাসে পড়াইছিলাম বার্ষিক বীমা খরচ, এটা মেশিনের সাথে থাকে না, এটা হচ্ছে আলাদা, বার্ষিক বীমা বা মেরামত, বার্ষিক এই দুটা পরীক্ষা সবচেয়ে বেশি, বার্ষিক বীমা তারপর মেরামত, এগুলো হচ্ছে এক প্রকার মুনাফা খরচ। আর এই তিনটা কি, এই তিনটা সমান সমান কি লিখতে জানো, এই তিনটা সমান সমান মেশিন লিখি, আর মেশিন একটা মূলধন জাতীয় ব্যয়, মনে আছে? মূলধন জাতীয়, তাই এই তিনটাকে বলা হয় কি স্থায়ী স্থায়ী খরচ অথবা মূলধন জাতীয় ব্যয়, কারণ এই তিনটা মেশিনের সাথে সরাসরি যুক্ত হয়। আর মেরামত খরচ তারপর হচ্ছে তোমার কি বীমা খরচ আলাদা দেখাতে হয়, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? ওকে ফাইন, মুনাফা জাতীয় ব্যয়। আসো আর্থিক বিনিয়োগ রোড ম্যাপ, ওই যে বলেছিলাম মনে আছে যে কার্যপত্রের কাজ কি, কার্যপত্রের কাজ বা ওয়ার্কশিটের কাজ হচ্ছে আর্থিক বিনিয়োগে সহায়তা করে, তার মানে এটা হচ্ছে রোড ম্যাপ বলা হয়, বুঝতে পারছো কি বলছি? ওকে ফাইন। আর খতিয়ান তৈরি করতে কার সহায়তা লাগে, খতিয়ান তৈরি করতে সহায়তা লাগে, সে লিখে নাও জাবেদার সহায়তা লাগে, ঠিক আছে? আর খতিয়ানে উদ্বৃত্ত থেকে কি প্রস্তুত করা হয়, খতিয়ানে উদ্বৃত্ত থেকে কি প্রস্তুত করা, র মিল প্রস্তুত করা হয়, ঠিক আছে? র মিল। আর রেয়ামিল কাকে হেল্প করে, রেয়ামিলও আর্থিক অবস্থার বিবরণীকে হেল্প করে। ওকে, আর্থিক অবস্থার বিবরণীকে কি করে হেল্প করে। ওকে ফাইন। ওকে, এবং একটা জিনিস শিখে নাও সনাতন পদ্ধতি অনুযায়ী, হ্যাঁ সনাতন পদ্ধতির কাজে লাগে না তাও শিখে নাও, সনাতন অনুযায়ী রামিল হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ থাকে, হিসাব চক্রের কি ঐচ্ছিক ধাপ, এটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা চেষ্টা কোশ্চেন আর কি। হিসাব চক্র সনাতন পদ্ধতি আসে না, ঠিক আছে? আর সনাতন পদ্ধতির হিসাব চক্র কয় প্রকার, 5 প্রকার। সনাতন পদ্ধতির হিসাব চক্র কয় প্রকার, 5 প্রকার। বর্তমানে যা তুমি 10 প্রকার পড়ো, এই 10 প্রকারটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে, বর্তমানে তোমরা 10 প্রকার পড়ো, 10 প্রকার আধুনিক পদ্ধতিতে, হিসাব চক্রের 10টি ধাপ, এটা আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে 5টি, সেই 5টির মধ্যে ঐচ্ছিক ধাপ হচ্ছে রামিল। এবং মোট টপ নচ কোশ্চেন, তুমি যে বললাম না, তুমি যে কার্যপত্র আর আছে তোমার বিপরীত দাখিলা, এই দুটাকে বলতেছো কি, বিপরীত দাখিলাকে বলতেছো হচ্ছে ঐচ্ছিক ধাপ, এটা হচ্ছে কি অনুযায়ী, এটা হচ্ছে আধুনিক অনুযায়ী। তাহলে আধুনিক হিসাব চক্র অনুযায়ী, আধুনিক হিসাব চক্র অনুযায়ী কার্যপত্র এবং বিপরীত দাখিলা এটা ঐচ্ছিক ধাপ, আর সনাতন অনুযায়ী রামিল ঐচ্ছিক ধাপ। আমার কোশ্চেনের প্যাটার্নটা আশা করি বুঝে গেছো। যখন প্রশ্নে বিপরীত দাখিলা এবং কার্যপত্র পাবা না, তখন সনাতন দিয়ে রামিলকে অ্যান্সার করবা, এটা অ্যাডমিশনের কাজে লাগে। হ্যাঁ, এখন এইচএসসি তেমন একটা কাজে লাগে না, এটা অ্যাডমিশনে সবচেয়ে বেশি কাজে লাগে। আসো দেখো ভাইয়া, এখানে তাহলে কি বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখো। এখানে বলা হয়েছে বকেয়া খরচ সমন্বয় না হলে, একটু আগে এই কোশ্চেনটা পড়াইছিলাম মনে আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বকেয়া খরচ সমন্বয় করলে কি হবে, ওই যে ওই মাইনাস আর এল প্লাস, এটা মুখস্থ হয়ে গেছে আশা করি। আর সমন্বয় করলে ওই প্লাস আর এল মাইনাস, উল্টা মানে না করলে উল্টা,
ঠিক আছে? তাহলে এখানে এটা বলতে পারি ব্যয় হ্রাস। ওকে, তাহলে মুনাফা বেশি। ওকে ফাইন, হ্যাঁ হতে পারে। খরচ কম দেখাবে, হ্যাঁ এটা হতে পারে, এটাই তো অ্যান্সার। মুনাফা বেশি, এই যে মুনাফা বেশি ভাইরে, ওই প্লাস আর যে যে কথা মুনাফা বেশি সে কথা না, মুনাফা বেশি যে কথা, মালিকানা সত্ত্ব, মালিক, এই বাংলা নামগুলা খুবই গুরুত্ব, মালিকানা তো বেশি সে কথা না ভাইয়া, একই তো কথা রে ভাই। এই যে ওই প্লাস কখনোই মুনাফা বাড়লে না ভাইয়া, মুনাফা বৃদ্ধি পাইছে অথবা হচ্ছে তোমার মালিকানা তো বৃদ্ধি পাইছে। এখান থেকে একটা জিনিস তুমি শিখে নাও, মানে এই কোশ্চেনটা তোমার জানার দরকার আর কি। তোমাকে বকেয়া খরচ না দিয়ে বলে যে তোমার যে তোমরা শিখেছিলাম না আমি অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, অগ্রিম আয়ের জাবেদা কি লিখছিলাম মনে আছে? অগ্রিম আয়, অগ্রিম আয়ের ক্ষেত্রে কি লিখছিলা? একেতে অগ্রিম আয়, অগ্রিম আয় ডেবিট, অগ্রিম আয় ডেবিট আর হচ্ছে আয় ক্রেডিট, এটা তোমরা শিখছিলা। হ্যাঁ, আয় ক্রেডিট মানে ওই প্লাস, আর অগ্রিম আয় ক্রেডিট মানে এল মাইনাস। সামনে না দিলে কি হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, না দিলে কি হবে, না দিলে হবে উল্টা, এখানে হবে এল প্লাস, এখানে হবে ওই মাইনাস। আর ওই মাইনাস যে কথা, আয় হ্রাস সে কথা, আর আয় হ্রাস সে কথা, মুনাফা হ্রাস সে কথা, মুনাফা হ্রাস সে কথা, মালিকানা সত্ত্ব হ্রাস সে কথা, একই জিনিস তো ভাই এটা, তাই না? আর এখানে দায় বৃদ্ধি মানে দায় বৃদ্ধি শেষ। এটাও তোমার টেকনিক্যাল কোশ্চেন, এটাও পরীক্ষা হলে আসবে, সময় না দিলে কি হবে। তাহলে আমরা অগ্রিম আয়টা শিখে ফেলাইছি, কেবল শিখলাম আর কি, অগ্রিম আয়টা প্রথম দিকে শিখছি একবার, এখানে একবার শিখলাম। তারপর হচ্ছে বকেয়া খরচ শিখছি, এবং আরেকটা জিনিস আমরা শিখছিলাম অগ্রিম ব্যয়, মনে আছে? তোমার প্রদত্ত ভাড়া মানে অগ্রিম ব্যয় বা অগ্রিম ভাড়া, সেক্ষেত্রে আমরা বলেছিলাম অগ্রিম ভাড়া ডেবিট আর হচ্ছে ভাড়া ক্রেডিট, মনে আছে? সরি, ভাড়া ডেবিট আর হচ্ছে অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, এটা এক যে কথা। আর ব্যয় ডেবিট, এটা যে কথা, ব্যয় ডেবিট অর্থে অগ্রিম ব্যয় ক্রেডিট, মনে আছে? এটাও সে কথা। তার মানে ভাইয়া এটা আমরা শিখে ফেলাইছি। কি শিখছি? ব্যয় ডেবিট আর হচ্ছে অগ্রিম ব্যয় ক্রেডিট। ব্যয় ডেবিট আর অগ্রিম এটা আমরা শিখে ফেলাইছি, ব্যয় ডেবিট আর অগ্রিম ব্যয় ক্রেডিট। তার মানে এটা হচ্ছে অগ্রিম ব্যয়ের সমানে যাবেদা, তাহলে অগ্রিম ভাড়ার সমানে যাবেদা, অগ্রিম মজুরির সমানে যাবেদা, অগ্রিম সুদ ব্যয়ের সমানে, সবকিছু অগ্রিম বেতনের সমানে যাবে, সব একই, কারণ এই সেটআপে। তাহলে এটা সমানে যাবে দিলে ওই মাইনাস আর হচ্ছে এ মাইনাস, না দিলে কি হবে, এই যে এটা ওই প্লাস হবে আর এ প্লাস হবে, উল্টা। তাহলে এটা দিলে আর না দিয়ে দুইটা তুমি পারবা, কেন? এখন তোমাকে আমি পুরো বেসিকটা শিখাই দিছি। ওকে, তাহলে অগ্রিম ব্যয়টাও আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপরে তোমার অগ্রিম আয়েরটা ক্লিয়ার হইছে, তারপরে তোমার বকেয়া ব্যয়টা ক্লিয়ার হয়েছে, বকেয়া আয়েরটা ক্লিয়ার হলে সামনে শেষ, চারটা সমাধান পরীক্ষা আছে, ওটা পরের স্টেপে শিখাবো, মানে পরের স্টেপে মানে সামনে কোনো ম্যাথে শিখাবো। তাই পদ্ধতিতে অগ্রিম আয় সমন্বয় করার ফলকেই যে অগ্রিম একটু আগে সমন্বয় করা পারবা না। অগ্রিম আয় যাবে কি, অগ্রিম আয় যাবে হচ্ছে অগ্রিম আয় ডেবিট আর আয় ক্রেডিট, আয় ক্রেডিট হলে ওই প্লাস, একটু আগে শিখাইছি। আর অগ্রিম আয় ডেবিট, অগ্রিম একটা দায়, দায় মাইনাস, তাহলে সমন্বয় করলে কি হবে, দায় হ্রাস পাবে এবং আয় বৃদ্ধি পাবে, এই যে হয়ে গেল। একটু আগে করালাম না ভাইয়া, অগ্রিম আয় ডেবিট, অগ্রিম আয় ডেবিট মানে কি, দায় হ্রাস, আর আয় ক্রেডিট মানে কি, আয় ক্রেডিট মানে হচ্ছে ওই হ্রাস। কেন ভাইয়া জাবেদার ক্ষেত্রে আয় ক্রেডিট, আয় সারা জীবন কি হয়, ক্রেডিট হয়, তাহলে ডেবিট কি হবে, ডেবিট হবে অগ্রিম আয়, অগ্রিম আয় ডেবিট হবে, শেষ। আর অগ্রিমের আরেকটা নাম কি, অনুপার্জিত আয়। এই কোশ্চেন গুলো পড়াইতে পড়াইতে আমি পুরো হাফেজ হয়ে গেছি, মানে আমি নিজে হাফেজ হয়ে গেছি এগুলো বলতে বলতে আর লিখতে লিখতে, ঠিক আছে? অগ্রিমের আরেকটা নাম কি, অনুপার্জিত আয়, তুমি যদি একটু মনোযোগ দাও তুমিও পারবা, এগুলো ভার্সিটিতে অনেক কাজে লাগে, অনেক। উদ্দীপকটা পড়ো, অহনা নাকি আল্লাহ জানে। আচ্ছা, অহনের ব্যবসায়ের খুব গুরুত্বপূর্ণ শহর খেয়াল রাখো, দেখো মূল ব্যাপারটা হচ্ছে তুমি যে পড়তেছো এটা তুমি কিন্তু জানতেছো তুমি কতটা বেনিফিট হচ্ছ, ঠিক আছে? তো তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে, তুমি সেই 26 হও, 27 হও, 25 হও, সবার জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলা হচ্ছে একদম বাছাইকৃত তোমার এমসিকিউ অধ্যায় ভিত্তিক। এগুলা পড়লে তোমার যে কোনো এই অধ্যায়, যে কোনো ভার্সিটি, যে কোনো কলেজের, যে কোনো টেস্ট পেপার, যে কোনো বোর্ডের কোশ্চেন তুমি পারবা। তাহলে এইগুলা সবার জন্য গুরুত্বপূর্ণ, সবাইরে বলবা করতে ক্লাসগুলো। হ্যাঁ, দেখো ভাই একটু মন দাও। এই ব্যবসায় চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে চেকের মাধ্যমে বিক্রয় করছে এত টাকা, ধারে বিক্রয় করেছে এত টাকা, ওকে, নগদে ক্রয় করেছে এত টাকা, সোহাগের নিকট থেকে ক্রয় এত টাকা, এবং আরিফের নিকট থেকে এতটা কম্পিউটার ক্রয়। প্রশ্নে কি বলছেন, বকেয়া ভিত্তি, ও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বকেয়া ভিত্তিতে হিসাব রক্ষণ। তাহলে বকেয়া ভিত্তিতে হিসাব রক্ষণ হচ্ছে 28,000 টাকা অ্যান্সার। আচ্ছা আসো, এখন প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানের ভিত্তি কয়টা, মনে রাখবা হিসাব বিজ্ঞানের ভিত্তি দুইটা। আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি কয়টা, দুইটা, একটা হচ্ছে নগদান ভিত্তি, একটা হচ্ছে নগদান ভিত্তি, আর একটা হচ্ছে বকেয়া ভিত্তি। মনে রাখো বকেয়া ভিত্তি কাকে বলে, নগদান ভিত্তি কাকে বলে, মনে রাখবা। হ্যাঁ, নগদান ভিত্তি শুধুমাত্র নগদে ক্রয় বিক্রয় হবে। আবার বলছি, যে লেনদেন দ্বারা, আমি আবার বলছি, যে লেনদেন দ্বারা শুধুমাত্র, আমি আবার বলছি, যে লেনদেন দ্বারা শুধুমাত্র নগদে ক্রয় বিক্রয় হবে, তার মানে তুমি একটা জিনিস সেল করে নগদ টাকা পাইছো অথবা নগদ টাকা দিছো, তাকে বলে নগদান ভিত্তি। আর যেখানে শুধুমাত্র নগদ টাকা আদান প্রদান হবে, নগদ টাকা আদান প্রদান, তাকে সেই লেনদেনকে বলে নগদান ভিত্তি অনুযায়ী আসবে। যেখানে নগদ টাকাও থাকবে, বকেয়াও থাকবে, সেই লেনদেনগুলা এই ভিত্তি অনুযায়ী আসবে। তার মানে নগদ এবং বকেয়া দুটাই আসবে, আর এখানে শুধুমাত্র নগদ লেনদেন আসবে, ঠিক আছে? তাহলে আসো অ্যান্সার কোনটা? এই দুটা ভিত্তি কনসেপ্ট ক্লিয়ার।
এবং ইন্টারেস্টিং ব্যাপার লিখে নিতে পারো, বকেয়া ভিত্তিকে আধুনিক হিসাব বিজ্ঞান সমর্থন করে। বকেয়া ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা করে প্রতিষ্ঠিত। তারপর বকেয়া ভিত্তি সর্বজনীন গ্রহণযোগ্য, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বকেয়া ভিত্তিকে গ্যাপ সমর্থন করে, বড় বড় প্রতিষ্ঠান বকেয়া ভিত্তি সমর্থন করে, ঠিক আছে। আর ছোট ছোট প্রতিষ্ঠান এক নবদান ভিত্তি সমর্থন করে, ঠিক আছে। ওকে ফাইন। আর হিসাব বিজ্ঞান, টোটাল হিসাব বিজ্ঞানে কি ধারে লেনদেন হয়, তাহলে টোটাল হিসাব বিজ্ঞানটাই বকেয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই প্রত্যেকটা কথা এমসিকিউ, প্রত্যেকটা কথাই প্রশ্ন, প্রত্যেকটা কথাই বিগত বছরের কোশ্চেন। তাহলে এখানে কথা দেখা বোঝাই যাচ্ছে যে চেকে বিক্রয় এটাও আসবে, ধরো যায় এটা ধারে বিক্রয় আসবে, নগদে বিক্রয় আসবে, এটাও আসবে, এটাও আসবে, সবই আসবে। তার মানে আলটিমেটলি সবই আসবে বকেয়া। নগদান ভিত্তি তাহলে কি আসবে? এই দেখো পরে কোশ্চেন নগদান ভিত্তি আছে, আমি যতটুকু জানি এই যে নগদান ভিত্তি। তার মানে নগদান ভিত্তিতে নিট আই বলেছে, এই যে অনের নিট আই বলেছে, নিট আই। নিট আই মানে কি? নগদান ভিত্তি সব লেনদেন চাইনি, শুধু আয়ের টুক চাই। যদি বলতো যে নগদান ভিত্তি কত টাকা, তাহলে আমি কি দিতাম আই প্লাস ব্যয় সব দেখাইতাম। এখানে বলছে শুধু আয়। তাহলে এই যে যেমন এই অঙ্কে কি বলছিল, এখানে কোনো আয় ব্যয়ের কথা বলেনি, ঠিক আছে, লেনদেন বলেছে সব, ঠিক আছে। ওকে, এবার দেখো তুমি এখানে আয় কত, তাহলে তুমি আয় মানে যেটা তোমার সেল করে হবে, তাই না ভাই, এটা দায়। এই দেখো, দেখো এখানে বিক্রয় কত আছে, এই যে 12,000। ধারে বিক্রয় কত টাকা, সরি এটা হচ্ছে চেকের বিক্রয়, ধারে বিক্রয় আছে এত টাকা। নগদে ক্রয় আছে 8,000, এটা খরচ। এবং এখানে ক্রয় আছে 30,000। ওকে ফাইন। এবং এবং সোহাগের নিকট থেকে, এটা কিন্তু ধারে, এখানে ধারে ক্রয় আছে। এবং আরিফের নিকট থেকে কম্পিউটার করে আসো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ টপ নাচ কোশ্চেন, এটা ভালো করে খেয়াল করো। ওকে, এখানে তার তোমাকে বললাম খুব গুরুত্বপূর্ণ ধারে বিক্রয়, তাহলে এটা নগদান ভিত্তিতে আসবে না, ধারে বিক্রয়টা নগদানের আসবে না, ঠিক আছে, এটা আসবে না। নগদে এটা আসবে, নগদে ক্রয় বলতে পারবে আয় চাইছে, কিন্তু আয় মানে কি, আমি মোট আয় থেকে ব্যয়, মানে আয় থেকে ব্যয় বাদ দিলে আমি কিন্তু নিট আয়টা পাবো, ঠিক আছে, নিট আয়টা পাবো বা অ্যাকচুয়াল আয় নিট আয়টা পাবো, যেটা আমার এক্সট্রা এক্সট্রা থাকে। এটা একটা নাম আছে ধারে লেনদেন। তার মানে একমাত্র চেক যেই চেক কিন্তু অন কাইন্ড অফ নগদ ক্যাশ, মানে ক্যাশের বিপরীতে ব্যবহার আছে, এটাও কিন্তু এক প্রকার কি, এটা কিন্তু ধারে লেনদেন, এটাও এক প্রকার অন কাইন্ড অফ নগদ লেনদেন, কারণ চেক অন কাইন্ড অফ মানি, মানে মানির বিপরীতে কাজ করে আর কি। তার মানে এটাও বিক্রয়, তাহলে বিক্রয় করছে আমি 12,000 টাকা, ঠিক আছে। এখানে আমি নগদে ক্রয় করি, নগদে বিক্রয়, নগদে মানে নগদ টাকার মাধ্যমে বিক্রয়, নগদ টাকার মাধ্যমে ক্রয়, তাহলে 8,000 টাকা ক্রয়, তাহলে আমার এক্সুয়াল আমার আয় 4,000 টাকা, ঠিক আছে। যদি বলতো তোমার নগদান ভিত্তিতে মোট লেনদেন কত, 12 যোগ 8, মোট লেনদেন হচ্ছে 20,000, নগদান ভিত্তিতে মোট লেনদেন কত, 20,000 হইতো। আর আয়ের কথা বলছে মানে এটা ব্যয়, এটা এটা হচ্ছে আমার টোটাল বিক্রয়, টোটাল আয়, টোটাল ব্যয়, এটা নিট আয়, ঠিক আছে। ওকে, অ্যাকচুয়াল যে বছর শেষে এটা থাকে তাকে বলে অ্যাকচুয়াল নিট আয়, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে ভাই দেখো অ্যাকচুয়ালি নিট হচ্ছে এটা, হ্যাঁ, এই দেখো, এই যে এখানে বলা আছে দেখছো, এই যে দাও দেখছো নিট আয় বলেছে, নিট আয় বললে ক্লিয়ার, নিট আয় বললে ক্লিয়ার। যদি মোট আয় বলতো, মোট আয় বলে অ্যান্সার 20,000 টাকা হইতো, সরি 12,000 টাকা হইতো। যদি বলতো মোট ব্যয় বলতো, মোট ব্যয় বললে তো 8,000 টাকা হইতো, ঠিক আছে। ওকে ফাইন, 8,000 টাকা। যদি বলতো মোট লেনদেন 8 আর 12 20,000 টাকা হইতো, ঠিক আছে। 8 আর 12 20,000 টাকা হইতো। আশা করি ক্লিয়ার, এর থেকে ভালো আর ক্লিয়ার হইতেই পারে না। আসো, অনুপাতিত সেবা এত টাকা, উহার এত অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি, এই কোশ্চেন আগেও সলভ করেছি, রিপিটেড কোশ্চেন, হ্যাঁ, এখানে তোমাদেরকে আগেও সলভ করেছি, ঠিক আছে। ওকে ফাইন, এটা কোথায় যাবে, দায়ে যাবে ভাই, ভালো করে বুঝো, হ্যাঁ। এই যে যে অনুপার্জিত অংশ, তাহলে এখানে দুইটা অংশ থাকে, যেটা উপার্জিত থাকে ওটা আয়ে যাবে, আর যেটা অনুপার্জিত থাকে ওটা আমার দায়ে যাবে, ঠিক আছে, দায়ের পাশে যাবে। এখন আসো, আমরা যখন সেবায়ের অঙ্ক করি তখন আমরা কি করি জানো, আর্থিক অবস্থার যখন ম্যাথ, ধরো সেবায় আছে 1 লক্ষ টাকা, হ্যাঁ, এখান থেকে আমরা কি মান দিই বলতো ভাইয়া সবাই, এখানে যোগ করি হচ্ছে অর্জিত অংশ, হ্যাঁ,
অর্জিত, অর্জিত কত এখানে 2 ভাগ, 2 ভাগ মানে 20,000 টাকা অর্জিত। এটা আমরা যোগ করি, বুঝতে পারছো কি বলেছি? এটা আমরা যোগ করি, ঠিক আছে? মনে আছে অর্জিত যতটুকু থাকে আমরা ওটুকু যোগ করি। হ্যাঁ, আবার এখানে অনুপার্জিত আছে না, তো অনুপার্জিত কোথায় দেখায়? আর অনুপার্জিত অংশ কই দেখায়? দায়ে দেখায়, চলতি দায়। সবার খেয়াল আছে না ভাইয়া? ইয়েস, তাহলে সমন্বয়ে এইভাবে আমরা সলভ করি। আশা করি তোমরা এটাও বুঝে গেছো তোমরা সমন্বয়ে কেমনে সলভ করো। আয় ব্যয় এর উদ্বৃত্ত কোন দাখিলার মধ্যে শূন্য হয়? মনে আছে? আয় ব্যয় উত্তোলন সমাপনী দাখিলার মধ্যে শূন্য হয়, এটা তো পারো। তাই সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য হচ্ছে এই যে সমাপনী যাবে দাও সমাপনী দাখিলার মাধ্যমে। বিপরীত দাখিলার মাধ্যমে কি? ওই যে বকেয়া ব্যয় সমূহ, বেসিক্যালি বকেয়া ব্যয় সমূহকে সবচেয়ে বেশি দেখানো হয়। হ্যাঁ, বকেয়া ব্যয় সমূহ, যে বকেয়া বেতন, বকেয়া মজুরি, মনে আছে? বকেয়া বেতনের সমন্বয় বিপরীত দাখিলা কি হয়েছিল? স্বাভাবিকভাবে উল্টে গেছিল ওরকম। তাহলে বকেয়া ব্যয়, বকেয়া মজুরি এগুলো দেখার। সংশোধন যাবে দেখি মানে একটা ভুল হলে, যেমন 1 নম্বর হচ্ছে একতরফার ভুল থাকে এখানে, সংশোধন যাবে হচ্ছে একতরফার ভুল, 2 নম্বর হচ্ছে দুতরফার ভুল। হ্যাঁ, দুইটা থাকে এখানে সংশোধন, একতরফা ভুল আর দুতরফা, এটা সংশোধন জাবেদা, মানে যে জাবেদা প্রবলেম হইলে সমাধান করা হয় তাকে সংশোধন জাবেদা বলা হয়। এটা আমি পড়ে দিচ্ছি। প্রারম্ভিক জাবেদা কি? বছরের 1 তারিখ, ওই যে আমরা প্রারম্ভিক করি না, 1 তারিখে তোমার মিস্টার রহিম 10,000 টাকা মূলধন, 10,000 টাকা 10,000 টাকা নগদপত্র, 10,000 টাকা যন্ত্র ব্যবসা শুরু করলো, সেইটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, ঠিক আছে? দেখো ভাইয়া, এখানে সংশোধনী যাবে 2 প্রকার, একটা হচ্ছে একতরফার ভুল। হ্যাঁ, সবাই মন দিয়ে বুঝো। একটা হচ্ছে একতরফার ভুল, একতরফা এক পাশের ভুল। হ্যাঁ, একতরফা এতে 1 এতে 1, তার মানে একতরফার ভুল এক পাশের ভুল। ওকে, এক পাশের ভুল হলে সংশোধন করতে গেলে অনিশ্চিত হিসাব লাগে। মনে রেখো, সংশোধন করতে গেলে অনিশ্চিত হিসাব লাগে। অনিশ্চিত একটা সাময়িক হিসাব, সাময়িক। তাহলে অনিশ্চিত হিসাব কি হিসাব? একটা সাময়িক হিসাব। কখন লাগে? এটা সংশোধনীয় দাখিলার একতরফা ভুলের সময়। তার মানে অনিশ্চিত হিসাব কখন প্রয়োজন? একতরফার ভুলের সময়। যেমন দেখো, মনে করো ভাড়া প্রদান 1,000 নগদান ভাড়া ডেবিট পাস বাদ পড়েছে। তার মানে ভাড়া প্রদান করছো তুমি কত টাকা ভাইয়া? 1,000 টাকা। জাবেদা কি? ভাড়া ডেবিট আর নগদান ক্রেডিট। কিন্তু তুমি নগদানটা লিখছো, কিন্তু ভাড়া বাদ পড়েছে, তাহলে এক পাশে বাদ পড়েছে। তুমি নগদান ঠিকঠাক মতো লিখছো, ভাড়া এক পাশে বাদ পড়েছে। তাই ভাড়া বাদ পড়েছে মানে কি? ভাড়া লিখতে হবে। তার মানে ভাড়া আমার ডেবিটে লিখতে হবে, কারণ ভাড়া আমার ডেবিট 1,000। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ক্রেডিটে তাহলে কি লিখবা? ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাই আমি তো ক্রেডিট হবে নগদান, কিন্তু নগদান তো একবার লিখে ফেলছো, নগদান আর লিখা যাবে না। সেই ক্ষেত্রে অনিশ্চিত হিসাব লিখতে হবে। ক্লিয়ার? এই দেখছো, যদি বলতো ভাইয়া নগদান বাদ পড়েছে এখানে, তাহলে নগদান কি আছে? নগদান আছে আমার কি? ক্রেডিট আছে। তাহলে আমার কি লিখতে হবে এখানে? অনিশ্চিত হিসাব। তার মানে বুঝলাম আমরা অনিশ্চিত ডেবিট হতে পারে, ক্রেডিটও হতে পারে। অনিশ্চিত হিসাব ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। সেই ক্ষেত্রে প্রশ্ন ভেদে। ক্লিয়ার? যে একটা এন্ট্রি বাদ যাবে শুধু। হ্যাঁ, একটা যখন বাদ গেছে আমি লিখে দিলাম। বলে বেতন প্রদান, বেতন লেখা হয়েছে, বা ধরো নগদে বিক্রয়, নগদান লেখা হয়েছে, বিক্রয় লেখা হয়নি, তাহলে বিক্রয় কি লিখতে হবে? বিক্রয় আমার ক্রেডিট। ক্রেডিট লিখতে হবে। ডেবিট কি? অনিশ্চিত হিসাব। বুঝেছি আমরা? হয়ে গেল। এই যে সংশোধনে জাবেদায় একতরফার ভুলটা, আশা করি তোমরা ক্লিয়ার হইছো। আরেকটা কথা বলি, ধরে নাও তোমার হচ্ছে মজুরি প্রদান। হ্যাঁ, মজুরি প্রদান। তো সেখানে নগদান হিসাব লেখা হলে মজুরি লেখা হয়নি। তাহলে ভাই মজুরি লেখা হয়নি মানে এক পাশ, তাহলে মজুরি আমার ডেবিট লিখতে হবে। ক্রেডিট কি? অনিশ্চিত হিসাব। এই যে এক পাশের ভুলগুলাকে এভাবে সমাধান করা হয়, তাকে বলা হয় একতরফার ভুল। এবার আসলে দুই তরফার ভুল কি? দুই তরফার ভুলে একটু পার্থক্য আছে। দুই তরফার ভুল কি? দুই তরফার ভুল আছে দুইটা ভুল। হ্যাঁ, দুইটা ভুল, দুই পাশের ভুল। দুই পাশের ভুলকে বলে দুতরফার ভুল। যেমন দেখো, ভাড়া প্রদান, আমি বললাম ভাড়া প্রদান, ঠিক আছে? ভাড়ার ভাড়া ভাড়া ঠিক মতো লেখা হয়েছে, ভাড়া ঠিক মতো লেখা হয়েছে, কিন্তু নগদানের স্থানে নগদানের স্থানে নগদানের স্থানে তুমি লিখছো কি? মজুরি। তাহলে কতটা ঝামেলা দিন দেখো তো। ভাড়া হিসাব ঠিক আছে, তুমি ভাড়া ঠিক মতো লিখছো, কোনো সমস্যা নেই। ভাড়া হিসাবে যাবে দেখি, ভাড়া প্রদানে যাবে ভাড়া ডেবিট আর নগদান ক্রেডিট, এটা তো আমরা সবাই জানি। সেই ভাড়াটা সঠিকভাবে লেখা হয়েছে, কিন্তু নগদানের জায়গা যে তুমি লেখার কথা, সেই নগদান না লিখে লিখছো মজুরি। আর কত ঝামেলা জিনিস, নগদান ক্রেডিট না লিখে লিখছো মজুরি। তাই এক কথায় নগদান তো তোমার ঠিকমতো লিখতে হবে, মাস্ট। নগদান কি করতে হবে? ঠিকমতো লিখতে হবে। নগদান ঠিকমতো লিখতে হবে না ভাই? লিখতে হবে। নগদান আমার ক্রেডিট। ডেবিটে কি লিখবা? আরে ভাই তুমি তো ভুল করে মজুরি লিখছিলে, রাইট? তাহলে যখন ভুল করে মজুরি লিখছিলে, কোথায় লিখছিলে? ক্রেডিট পাশে লিখছিলা। তুমি দেখো ভুল করে মজুরি লিখছো, তার মানে তুমি জাবেদা লিখেছো ভাড়া ডেবিট আর মজুরি ক্রেডিট, এরকম লিখে ফেলাইছো, রাইট? কারণ নগদানের জায়গায় তুমি মজুরি লিখছো, তার মানে এই যে নগদান না লিখে তুমি লিখছো মজুরি। নগদান না লিখে লিখছো কি? মজুরি। তার মানে এখন কি করবা? মজুরি ক্রেডিট করছো, এখন করবা ডেবিট। সংশোধনের সময় করবা ডেবিট, আর নগদান ক্রেডিট করার কথা ক্রেডিট। তার মানে জাবেদা হবে দুইটা। একটা হচ্ছে ভুল যেটা করছো সেটা দেখবা, এইটা হচ্ছে আমার সংশোধন। তাহলে জাবেদা কি? মজুরি ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। কেন? ওই যে প্রথমে ভুল করে মজুরি ক্রেডিট করছিলা,
এখন উল্টা ডেবিট করে দিবা, তারপরে আবার কি কি নগদান ক্রেডিট করে দিবা। আসো আরেকটা লেনদেন পড়াই। ধরো বেতন প্রদান, ওকে ফাইন, নগদান ঠিক মতো লেখা হয়েছে কিন্তু বেতনের জায়গায় লেখা হয়েছে কি আসবাবপত্র। তাহলে এবার বেতনের জায়গায় লিখেছে আসবাবপত্র, জাবেদা কি করছো বেতনের জায়গায় আসবাবপত্র, তাহলে জাবেদা ভুল করছো, আসবাবপত্র ডেবিট, বেতন প্রদান, বেতন ডেবিট আর নগদান ক্রেডিট। নগদান তো তুমি ঠিক মতো লিখছো নগদান ক্রেডিট, এটা হচ্ছে তুমি ভুল করছো। কি ভুল করছো? এই জায়গাটা, এখানে তুমি বেতন না লিখে লিখছো আসবাবপত্র, ডেবিট করছিলা, এখন উল্টায় যাও আসবাবপত্র ক্রেডিট, এই যে ডেবিট আর ক্রেডিট কেটে গেল, কোনো সমস্যা নেই। তাহলে ডেবিট কি করার কথা ছিল? এই যে বেতন প্রদান, এই যে বেতন ডেবিট, শেষ। দিন শেষে কিন্তু এটা কেটে গেলে বেতন ডেবিট নগদান ক্রেডিট থাকতেছে, এই যে মিলে গেল। একেবারে দুই তরফার ভুল, তার মানে যখন দুইটা ভুল হবে তাকে দুই তরফার ভুল, এবং দুই তরফা ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব আসে না। অনিশ্চিত হিসাব শুধুমাত্র এক তরফার ভুলের ক্ষেত্রে আসে, ঠিক আছে? অনিশ্চিত হিসাব শুধুমাত্র কি এক তরফার ভুলের ক্ষেত্রে আসে। ক্লিয়ার? আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। টপ নচ কোশ্চেন ছিল এটা, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। আসো স্টেশনারি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এত টাকা, মনে করো তোমার কাছে বছরের শুরুতে তোমাকে বললাম তোমার কাছে কলম আছে কয়টা, হ্যাঁ? তুমি বছরের শুরুতে আমাকে বললা স্যার আমার কাছে 5টা কলম আছে, তোমাকে আমি আরো 2টা কলম দিলাম, তাহলে এই বছরে টোটাল তোমার মোট কলমের পরিমাণ 7টা। বছর শেষে তুমি দেখলা সব লেখামেখা বাদে তুমি ব্যবহার করেছো, হচ্ছে 4টা কলম, তাহলে বলো তো বছর শেষে তোমার হাতে এখনো মজুদ কয়টা আছে? 3টা, তাহলে হাতে মজুদের পরিমাণ আছে 3টা। তাহলে তোমার প্রথমে ছিল, তারপরে তুমি কত কিনছো টোটাল, প্রথমে ছিল, তুমি আবার পারচেজ করছো টোটাল থেকে ব্যবহার টুক বাদ দিলে তুমি মজুদ টুক পাবা। অথবা যদি বলি তোমার 7টা আছে, এখানে মজুদ আছে 3টা, তাহলে 3টা মজুদ বাদ দাও, এই 4টা পেয়ে যাবা ব্যবহার। তার মানে ভাইয়া কি বুঝলা? মজুদের অংশ বাদ দিলে ব্যবহারের অংশ পাবা, ব্যবহারের অংশ বাদ দিলে তুমি মজুদের অংশ পাবা। প্রারম্ভিক মজুদ আছে কত টাকা? স্টেশনারি 1500, তাহলে প্রথমে আছে 1500, ক্রয় করছে 4500, 1500 যোগ 4500 কিনছো, টোটাল হইছে 6000। সমাপনী মজুদ এত টাকা, তার মানে সমাপনী হাতে আছে, সমাপনী মজুদ মানে কি হাতে আছে, তাহলে 500 যদি হাতে থাকে বাকি 5500 কি হইছে? খরচ হইছে। ক্লিয়ার? তার মানে হাতে যদি থাকে সেটা বাদ দিলে বাকিটুকু খরচ, আর খরচের টুক বাদ দিলে হাতে পাবো আমরা কি? সমাপনীটুকু বা মজুদটুকু। ক্লিয়ার? এই যে ব্যয়ের পরিমাণ 5500। তাহলে আমরা কি শিখলাম? এতটুকু শিখলাম, যদি আমরা ওকে ফাইন মোট মজুদ থেকে কি বাদ দিলাম? হাতে আছে বা মজুদ বাদ দিলে, হাতে আছে বা মজুদ বাদ দিলে কি পাবো? ব্যবহার অংশটুকু পাবো, ব্যবহৃত। ক্লিয়ার? ওকে ব্যবহৃত পাবো, ওকে পাবো ব্যবহৃত। 2 নম্বরে ব্যবহৃত বাদ দিলে কি পাবো? ব্যবহৃত মজুদ পাবো, ব্যবহৃত বাদ দিলে আমরা মজুদটুকু পাবো। ক্লিয়ার? ব্যবহৃত বাদ দিলে আমরা মজুদটুকু পাবো। ক্লিয়ার? তার মানে আমরা এই কোশ্চেনটা থেকে ইম্পর্টেন্ট, এখানে যদি মনিহারি দিত তাও একই কথা। ক্লিয়ার? যেই রকম কোশ্চেন, মনিহারি কোশ্চেন, সাপ্লাইজ স্টেশনারি, এখানে 3 প্রকার কোশ্চেন আসতে পারে। এখানে কি স্টেশনারি না থাকতে পারে মনিহারি, হ্যাঁ এরকম কোশ্চেন আসবে। দেখো থাকতে পারে সাপ্লাইজ, এখান থেকে 3 রকম কোশ্চেন থাকে, সাপ্লাইজ, মনিহারি, স্টেশনারি, এখান থেকে 3 রকম কোশ্চেন, প্যাটার্ন একরকম। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? এটা নিয়ে তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, তাহলে আমরা কি শিখলাম? প্রারম্ভিক, মূলত কি শিখছি? সেটআপটা এরকম, প্রারম্ভিক মনিহারি বা প্রারম্ভিক স্টেশনারি যোগ নতুন ক্রয়, ভালো করে শোনো, নতুন করা মাইনাস, আমি যদি বাদ দিই কি ব্যবহৃত টুক বাদ দিই, তাহলে কি পাবো? ব্যবহৃত বাদ দিলে আমরা মজুদ টুক পেয়ে যাবো। ক্লিয়ার? মজুদ পেয়ে যাবো, আর যদি মজুদ বাদ দিই ব্যবহার পেয়ে যাবো। তুমি এটা দিয়ে শিখো, কোনো সমস্যা নেই। এখন আসো কোনো একটা অঙ্কে বলে ফেললো নতুন ক্রয় 500, ব্যবহৃত টুক হচ্ছে তোমার 700, ওকে, আর এখানে সমাপনী আছে 300, তাহলে এইটা কত? তাহলে এইটা চাইলে তুমি কি সূত্র নতুন করে করো না, উল্টা প্রসেস। সবাই খেয়াল করো, যখনই এরকম এই কোন সূত্রের এই অংশ না চেয়ে এই যে প্রথম দিকের অংশ চাবে, উল্টা প্রসেসে আগাবো। কিভাবে উল্টা প্রসেস? এভাবে, এই ম্যাথটার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তার মানে 300 কেমনে হইছে? এর সাথে 500 যোগ হইছে মানে 700, ওকে, 700 বাই 300 হয়। তাহলে উল্টা প্রসেস কি? 300 এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, 300 আর 1000, 1000 থেকে 500 বাদ দিলে থাকে 500, 500 এটা ছিল যোগ, আর 500 1000, 1000 থেকে 700 বাদ দিলে 300, মিলে গেছে। তার মানে একেবারে উল্টা প্রসেস। তাহলে উল্টা প্রসেস কখন করব? যখন সূত্রের মাঝের অংশ চাবে। তাহলে দেখো সূত্রের মাঝে বা উপরের অংশ চাবে, উপরের অংশ চাইবে বা ভিতরের অংশ চাইবে, তখন আমরা উল্টা প্রসেসে ম্যাথ করব। ক্লিয়ার? উল্টা, ওই সেম অ্যাজ তোমাকে শিখাইছিলাম, মনে আছে? ওই যে সমন্বিত ক্রয়ের ম্যাথ শিখাইছিলাম চতুর্থ অধ্যায়, ওরকম। তার মানে উল্টা প্রসেসটা তোমার এইচএসসি অ্যাডমিট সব জায়গায় কাজে লাগে, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেক ম্যাথ করে। তাহলে এখান থেকে কি একেতে 1 নাম্বার ম্যাথ,
মজুদ পণ্য, 2 নাম্বার ম্যাথ ব্যবহৃত, 3 নাম্বার ম্যাথ শিখলাম প্রারম্ভিক, 4 নাম্বার ম্যাথ নতুন ক্রয়, এটা পরীক্ষা প্রশ্ন। তাহলে তুমি এখান থেকে 4টা সেটআপের ম্যাথ শিখলা। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, তুমি অনেক আগায় আছো। এইটা তোমাকে আমি সলভ করা একটা, ভালো করে বুঝো। তোমাকে বলা হলো প্রারম্ভিক মজুদ, মজুদ 1000, ওকে ফাইন। ব্যবহৃত মণিহারি, ব্যবহৃত মণিহারি ভালো করে শুনো 1300, ব্যবহৃত হচ্ছে 1300, ব্যবহৃত 1300 সমাপনী, ওকে 200 হলে নতুন ক্রয় কত ছিল? দেখো তো এই যে নতুন একটা ম্যাথ করছো, নতুন ক্রয় কত ছিল, তাহলে তুমি কি তুমি জানো এই যে তোমার লেখা প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক হচ্ছে 1000, নতুন, নতুনটা এটা আমার অ্যান্সারে চেয়েছে, এটা তুমি জানো না, ওকে ফাইন। মাইনাস ব্যবহৃত কতটুকু, ব্যবহৃত হচ্ছে 1300, তাহলে দেখো অ্যান্সার কত, অ্যান্সার 200। তাহলে ভাই এর উল্টা প্রসেস, এই যে তুমি পারো বলে তোমাকে ইজি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, এর আগে কিছু নাই মানে প্লাস, এটা মাইনাস, তাহলে কি 200 আর 1500, 1500 থেকে তুমি 1000 বাদ দাও 500, মিলছে কিনা? 1000 যোগ 500, 1500 মাইনাস 1300, 200। দেখছো এই যে একটা ম্যাথ করার টেকনিক, নিজেকে আবিষ্কার করা, একটা সূত্র দিয়ে একাধিক ম্যাথ পারা, এইটাকে তোমার নিজেকে অনেক দূর আগায় নেয়। তুমি বিশ্বাস করো এই ম্যাথ গুলার এইচএসসি এবং ইউনিভার্সিটি দুই জায়গায় আসে, এবং দুই জায়গাতে তুমি 100% কনফার্ম তুমি পারবে। তুমি না পারলে এবার আমি দায়ী, ঠিক আছে? তুমি না পারো সেটা দায়িত্ব সম্পূর্ণ আমার, তুমি এইটা সুন্দর নোট করে রাখবা। থ্যাংক ইউ, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি এভাবেই পড়াই। আমার পেইড ব্যাচ, আমার অ্যাডমিশন ব্যাচ, আমার এইচএস সব জায়গায় আমি এরকম খুঁটে 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 পড়াই। তুমি আমার নতুন ক্লাস করতে তুমি ভাবতেছো ভাইয়াকে কেন আগে পাইলাম না, তুমি এখনই পাইছো, আমার বই নিতে পারো, আমার রকমারিতে অর্ডার করতে পারো বই, আমাদের কোর্স নিতে পারো, এইচএসসি ব্যাচে ভর্তি হতে পারো, তুমি সামনে অ্যাডমিশনে ভর্তি হতে পারো, তোমার কাছে অনেক অপরচুনিটি এখনো আছে, আজকে থেকেও আছে। তো তুমি কেন ভর্তি হবে না, তাই না? 25, 26, 27 মানে এই ক্লাসগুলো 27 ব্যাচ পর্যন্ত রিল্যাক্সে করতে পারবে, একদম কমন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন, আসো। দেখো ভাইয়া এখানে কি বলা আছে, মেয়াদ অনুত্তীর্ণ, ভালো করে শোনো, অনুত্তীর্ণ কি, যদি বলে উত্তীর্ণ, উত্তীর্ণ মানে হচ্ছে এটা খরচ, হ্যাঁ মনে রাখবা, উত্তীর্ণ মানে খরচ, আর অনিত্য মানে এটা খরচ না, এটা সম্পদ, হ্যাঁ অনিত্যটুকু হচ্ছে সম্পদ। তাহলে মেয়াদ অনুত্তীর্ণ বীমা এটা হচ্ছে এক প্রকার কি অ্যাসেট, মানে অ্যাসেট মানে কি অগ্রিম ব্যয়। কেন ভাইয়া, এটা হচ্ছে অনিত্য মানে কি এখনো উত্তীর্ণ হয়নি, মানে এখনো রয়েছে। তাহলে কোন বিজ্ঞাপনটা রয়ে যায়, অগ্রিম ব্যয় একটা সম্পদ, ওকে অগ্রিম ব্যয় একটা সম্পদ না ভাইয়া? তুমি বলতে পারো এটা তো একটা অ্যাসেট, আরে ভাই অগ্রিম ব্যয়, বীমা কি সম্পদ, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়? বীমা হচ্ছে এক প্রকার কি অ্যাডভান্স, এই যে অনুত্তীর্ণ মানে কি এখনো দেওয়া রয়েছে, মেয়াদ শেষ হয়নি, মানে অগ্রিম অ্যাডভান্স, ওকে অনুত্তীর্ণ মানে অ্যাডভান্স অগ্রিম, এটা একটাকে কি বলা হয়, এবং অগ্রিম বিজ্ঞাপন এবং অগ্রিম এটা অ্যাসেট, ওকে অগ্রিম ব্যয় একটা সম্পদ না, সম্পদ, ওকে। আবার এটাকে কি বলা হয়, বিলম্বিত, বিলম্বিত খরচ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে, এটা কি বলে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে, ঠিক আছে? যেই ব্যয়ের আগে অগ্রিম থাকে তাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেমন অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, অগ্রিম কমিশন, অগ্রিম তোমার বেতন, এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কারণ যার আগে অগ্রিম থাকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? রেওয়া মিলে সাপ্লাইজ, এই কোশ্চেন দেখো খুব গুরুত্বপূর্ণ। রেওয়া মিলে সাপ্লাইজ আছে, একটু আগে বলেছিলাম না সাপ্লাইজ পারবা 1350 টাকা আছে, হ্যাঁ তুমি সাপ্লাইজ খরচ নাই, নির্দিষ্ট সময় শেষে 800 টাকার কি আছে, মজুদ আছে, তাহলে খরচ নাই, কেনা নাই, কিছুই নাই, তাহলে মজুদ আছে। তাহলে বলো তো সাপ্লাইজ আছে 1350, এখনো মজুদ 800, তাহলে খরচ হচ্ছে কত, তাহলে খরচ হচ্ছে কত 800, আসলে এখনো আছে, তাহলে 800 এখনো আছে, ওই যে বলেছিলাম না সাপ্লাইজ আছে, তাহলে বাকিটা বাদ দিলে কি পাবো, খরচ পাবো 550, আবার খরচ বাদ দিলে কি পাবো, মজুদ পাবো। এটা তুমি জানো, তোমার টেকনিক শিখা যে ভাইয়া মজুদ আছে এখানে, তার মানে এখানে হাতে আছে, তাহলে বাকিটা কি, বাকিটা 550 খরচ, আর সাপ্লাইজ খরচ করলে যাবে কি হবে, খরচ ডেবিট। ভাইয়া তুমি তো খরচ যাবে পারো না, সাপ্লাইজ ক্রেডিট। ভাইয়া কেমনে পারবো আমি এটা, আচ্ছা ভাই অগ্রিম ব্যয় যাবে কি ছিল, ব্যয়টা আগে ডেবিট হয়, তারপরে অগ্রিম ক্রেডিট, মানে অগ্রিম একটা সম্পদ, তাহলে এখানেও কি সাপ্লাই সম্পদ, তাহলে খরচ ডেবিট ওই মাইনাস, আর সাপ্লাইজ একটা সম্পদ, কারণ যে কোনো সম্পদের সমন্বয়ে যাবে দা, সম্পদের সমন্বয়ে যাবে দা, সম্পদ থেকে যদি কোনো খরচ হয় তাহলে সেই খরচটা ডেবিট আর সম্পদটা ক্রেডিট, এই জন্যই সাপ্লাইজ খরচ ডেবিট, এটা একটা কি ওই মাইনাস, এই সাপ্লাইজ এর সম্পদ কমে যাচ্ছে এ মাইনাস, তার মানে যে কোনো সম্পদ থেকে যদি কোনো অংশ খরচ হয় যাবে দা হচ্ছে সেই খরচটা ডেবিট আর সম্পদ ক্রেডিট, যেমন অগ্রিম ব্যয় একটা সম্পদ, ব্যয় ডেবিট ছিল, অগ্রিম ব্যয় ক্রেডিট ছিল, ঠিক আছে? ওকে এইগুলো সবই রিলেটেড কিছু। অগ্রিম ও বকেয়া সমূহ লিপিবদ্ধ করতে থাকে, এটা তো সবাই জানো, সমন্বয় দেখলে এই তো। এইবার দেখো এই অগ্রিমের সময় দেখলে দুইটা, অগ্রিম বা অনুপার্জিত আয়, এটা তোমাকে পড়াই ফেলছে অলরেডি। আরেকটা হচ্ছে কি অগ্রিম বা অনুপার্জিত ব্যয়, এটাও তোমাকে আমি পড়াই, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়, ঠিক আছে? একটা হচ্ছে অগ্রিম আয়, এটাও পড়াই ফেলছি। বকেয়ার ক্ষেত্রে তোমাকে বকেয়া ব্যয়টা পড়াই ফেলছি, আর শুধুমাত্র বকেয়া আয়টা পড়ানো হয়নি। বকেয়া আয় সমাধান কি, আচ্ছা আয় সারা জীবনের জন্য কি হয়, ক্রেডিট হয়, আয় ক্রেডিট, তাহলে বকেয়া আয়, বাকি থাকবে বকেয়া অর্থাৎ আয় ডেবিট,
মনে রাখবে বকেয়া আয় আর একটা হচ্ছে প্রাপ্য আয়। তো সকল প্রকার প্রাপ্য হচ্ছে এক প্রকার সম্পদ। তোমাকে আমি সেই ছোটবেলা থেকে পড়া আছে প্রাপ্য মানেই সম্পদ, প্রদ মানেই দায়। তার মানে আমি কি বলতে পারি, সবাই একটু খেয়াল করো, যে বকেয়া অথবা প্রাপ্য এটা সম্পদ, কারণ সম্পদ কখন ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে। তাহলে বলতে পারি এটা এ প্লাস, এটা হচ্ছে আয়, এটা ক্রেডিট, মালিকানা সত্ত্ব প্লাস। ওকে, তাহলে না সমন্বয় না দিলে কি হবে, এটাও পরীক্ষাতে যেহেতু আসে আমি লিখে ফেলবো মাইনাস মাইনাস। এটা বাংলা নাম কি, আয় বৃদ্ধি বা হচ্ছে মালিকানা বৃদ্ধি, আয় হ্রাস অথবা মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। তার মানে আলটিমেটলি সমন্বয় দিলে আর না দিলে দুটো টপনচ ক্লিয়ার। তাহলে সমন্বয়ের যে চারটা ভার্সন আমি একদম ক্লিয়ার করলাম। ওকে, চারটা ভার্সন এখানে ক্লিয়ার। ওকে ফাইন, ডান। তাহলে এখান থেকে আশা করি তুমি এই কোশ্চেন আসলে পারবা, না বুঝলে আবার পজ করে দেখো। তাহলে সমন্বয় এন্ট্রি ক্ষেত্রে এখানে দুটো শিখছি, এখানে দুটো শিখছি, অবচয়ের সমন্বয় শিখছি। ওকে ফাইন, শিখছি সাপ্লাইজের সমন্বয় শিখছি, ওই যে এটকে যে ম্যাথটা এটা সাপ্লাইজের সমন্বয়, ঠিক আছে। তাহলে তোমার টোটাল 6টা সমন্বয় শিখছি। এই 6টা সমন্বয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, 6টা সমন্বয় এন্ট্রি থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়। ভাইয়া তাহলে আমি সাপ্লাইজ কই শিখলাম, এই যে এখানে যাবে শিখলাম না, এটা সাপ্লাইজ যাবে দা, ঠিক আছে, সাপ্লাইজের যাবে দা। আসো এরপরে কোশ্চেন দেখো, উদ্দীপকের একটি কোম্পানির বিজ্ঞাপনের পরিমাণ কত আছে, বিজ্ঞাপন আছে 15,000 টাকা, বিনামূল্যে আরো বিতরণ করছে কত, এই যে 5,000। তাহলে 15 আর 5 টোটাল বিজ্ঞাপন হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ, মাথায় রেখো প্রতিষ্ঠানটি ব্যয়ের 4 ভাগের 1 অংশ অবলম্বন, মনে রাখবা 4 ভাগের 1 অবলম্বন। অবলম্বন মানে কি, অবলম্বনটুক মানে খরচ। বিজ্ঞাপনের দুটা জিনিস হয়, একটা অবলম্বন, একটা বিলম্বিত। তাহলে ভাইয়া বাকিটুক কি, বিলম্বিত। 4 ভাগের 1 ভাগ যদি অবলম্বন হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ হচ্ছে বিলম্বিত। আর বিলম্বিতটুক কি, বিলম্বিতটুকু সম্পদে যায়, এটা আমরা সবাই জানি। তাহলে 20,000 টাকা ভাগ কত, 4, আমরা 1 ভাগে পাবো 5,000। তাহলে 1 ভাগে পাবো হচ্ছে 5,000। তাহলে আমার বাকি 3 ভাগ হচ্ছে দেখো বিলম্বিত, ঠিক আছে। এই 3 ভাগে পাবো হচ্ছে 15,000। তার মানে এইটা হচ্ছে আমার খরচ, অবলম্বন, এটা হচ্ছে আমার সম্পদ। কেন, এটা বিলম্বিত। ক্লিয়ার? তার মানে এখানে কি চাইছে, যা চাইছে সেটা অ্যান্সার পারবো, বাট আমি বের করে ফেলছি। একটা হচ্ছে অবলম্বন, এটা হচ্ছে বিলম্বিত। কেন, এই যে 4 ভাগের 1 ভাগ অবলম্বন, তাহলে বাকি 4 ভাগের 3 ভাগ বিলম্বিত। তাহলে 1 ভাগে 5,000 গুণ 1, 5,000 টাকা অবলম্বন, মানে এটা খরচ, বিশদ বিনিময়ে যাবে। এই 3,000 টাকা এটা হচ্ছে আমার সম্পদ। কেন, এটা বিলম্বিত, বিলম্বিত টুকু দেয় সম্পদে। ওকে ফাইন। আর বিলম্বিত বিজ্ঞাপন 15,000 টাকা, 3 ভাগ, ঠিক আছে। তো এবার অ্যান্সার কি দেখো, অ্যান্সারে কি যা যাবে, অ্যান্সার শেষ। ওকে, কার্যপত্র বিজ্ঞাপন ব্যয় কত, পারবা না, এই যে বিজ্ঞাপন ব্যয়, কারণ একটুকে বললাম না ভাইয়া, বিজ্ঞাপনের যে অবলম্বন ওটুকু ব্যয়, ওটুকু খরচ, তাহলে খরচ 5,000। যদি বলে যে বিলম্বিত কত, এই যে বিলম্বিত কত, এই যে আর্থিক অবস্থা বিলম্বিত যায় বিলম্বিত, এই যে ভাইয়া 15,000, একটু পরে। তার মানে বেসিক ক্লিয়ার থাকলে ম্যাথ যেমনে তেমনে তুমি পারবা, তোমার আটকানোর ক্ষমতা একটু মানুষের কম থাকবে, ঠিক আছে। আসো, রেয়ামিলের সম্ভার, সম্ভার যে কথা, সাপ্লাই সব একই কথা। এটা কি 1350 আছে, 1350 পাইছি। ওকে ফাইন, এরকম একটা কোশ্চেন সলভ করছো, এই যে হুবহু এর কোশ্চেনই সলভ করো। 800 টাকা আছে তোমার কি, তাহলে সোমবারের জায়গায় সাপ্লাই ছিল, তাই এটা ভার্সিটির কোশ্চেন, এইচএসসি তো আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার দাদা যখন পরীক্ষা দিয়েছে তখনকার কোশ্চেন, কিন্তু এরকম একটা কোশ্চেন সলভ করছিল, সাপ্লাই লেখা ছিল, মনে আছে। তাহলে 800 টাকা আছে আমার কি, এত টাকা কি হাতে আছে, তাহলে বাকি 550 খরচ হয়েছে, যাবে যাচ্ছে এই সেম খরচটা ডেবিট, এই যে খরচটা ডেবিট, এই যে 550 সোমবার কি ওখানে ছিল সাপ্লাইজ। তার মানে একই কোশ্চেন, নাম চেঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কোশ্চেন এইচএসসি তে কমন আসছে, তার মানে এইচএসসি এর কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন আসে, একই কথা, ঠিক আছে। একই কোশ্চেন, জাস্ট কি এইচএসসি কোশ্চেন, এখানে তো ভার্সিটি কোশ্চেন এইচএসসি কপি হইছে, আবার এইচএসসি কোশ্চেন ভার্সিটিতে কপি হয়, এটা তার প্রমাণ। এবং এই কোশ্চেনটা অনেক ইজি, এবং তুমি যে পড়তেছো তোমার ভালো লাগার জায়গা এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 সালের কোশ্চেন, বকেয়া খরচ সমন্বয় প্রভাবিত, এই কোশ্চেনটা তুমি এইচএসসি তো হুবহু কমন পাইছো। তাহলে এইচএসসি তে যে কোশ্চেন আসে অ্যাডমিশন সেটা আসে, ঠিক আছে। বকেয়া খরচের জন্য কি হয়, আবার অ্যাডমিশনের কোশ্চেন এইচএসসি থাকে, আসে। আচ্ছা, খরচ কি হয়, সারা জীবনের জন্য ডেবিট, আমি সবসময় বলি না খরচ ডেবিট, বতে বকেয়া, খতে খরচ ক্রেডিট, কিন্তু সবাই জানে বকেয়া একটা ব্যয়, এটা একটা ব্যয়, ব্যয়ের ফলে ওই মাইনাস। ওকে, আর বকেয়া খরচ একটা দায়, এল প্লাস, সমন্বয় না দিলে কি হবে তাও আমরা জানি, কিন্তু ভাই জানা তো জানার দরকার কি, খরচ এবং দায়, এটা আমার খরচ, এটা আমার দায়। তার মানে এটা আরো সহজ কোশ্চেন এসেছে, তুমি তো এর থেকে কঠিন আসলেও পারো। তুমি এটা সমন্বয় দিলে কি হবে, না দিলে কি হবে পারো, যাবে দা সব পারো। আর এখানে বলছে কি কি, এটা তো আরো তোমার জন্য ইজি, মানে তুমি এখান থেকে 4 প্রকার অ্যান্সার জানো, ঠিক আছে। সমন্বয় দিলে কি, না দিলে কি, দিলের ইংলিশ ভার্সন, না দিলের ইংলিশ ভার্সন, দিলের বাংলা ভার্সন, না দিলে বাংলা, তাহলে 4 প্রকার কোশ্চেন তুমি জানো, যাও জানো 5 প্রকার কোশ্চেন জানো। তাহলে তোমাকে আটকাবে কে ভাই, আমার একটু বুঝাও, তোমার আটকাবে কে এখান থেকে কোশ্চেন আসলে। দেখো, জানুয়ারি 1 তারিখে 3 বছর, মানে একাধিক বছরের জন্য দিছো অগ্রিম বীমা 3,000, 3 বছরে 3,000 টাকা, তাহলে 3 বছর 3,000 দিলে 1 বছরে কত, 1 বছরে 1,000। 2012 সালে দেখো, 2012 সালে জানুয়ারি 1 তারিখ, তাহলে 12 সালের ডিসেম্বর, তার মানে 1 বছর সময় দেখালে কি হবে, তাহলে 1 বছরের সময় দেখিলা। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো এখানে কথাটা কি, তাহলে 1 বছরের জন্য সময় দরকার দিতে হবে, তাহলে 1 বছরের খরচ কত, 1,000।
এক বছরের খরচ 1000, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তার মানে দেখো তো এই যে অগ্রিম বীমা, আচ্ছা দেখো তো তাহলে আমরা বুঝলাম 2012 সালের জানুয়ারি থেকে 2012 সালের ডিসেম্বর, তাহলে এক বছরে 1000 টাকা। তাহলে 1000 টাকা কই, 3000 বাদ 3000 বাদ, এটা কাটিং 1000 হবে, এটাও 3000 বাদ 3000 বাদ, তাহলে এইটা হবে आंसर। কিন্তু এটা 1000 টাকা ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি কেমনে বুঝবো জাবেদা ঠিক আছে কিনা? আসো, অগ্রিম বীমা, এটা ভালো করে খেয়াল করো তো, এই জাবেদার থেকে কি এটা মেলে? অগ্রিম ব্যয়, দেখো তো বীমা একটা ব্যয়, তাহলে আমি বলতে পারি এটা অগ্রিম ব্যয়ের সমন্বয়ে জাবেদা। ইয়েস, অগ্রিম বীমা যে কথা, অগ্রিম ব্যয় সে কথা, আর অগ্রিম ব্যয়ের সমন্বয় তোমাকে আমি পড়াইছি। তাহলে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা কি হবে? একই না ভাইয়া? তাহলে ব্যয় ডেবিট, এই যে ব্যয় ডেবিট মানে বীমা খরচ ডেবিট, ওকে। আর এই যে অগ্রিম ক্রেডিট, এই যে অগ্রিম বীমা ক্রেডিট। তার মানে জাবেদা সবকিছু এক, যদি তুমি আমার এই চারটা জাবেদা ফলো করো সমন্বয় জাবেদা, তুমি বাকিটা পারবা। তার মানে আলটিমেটলি দেখো অগ্রিম ব্যয়ের সমঝোতা পারলে সকল প্রকার ব্যয়ের অগ্রিম পারবা, অগ্রিম আয়টা পারলে পারবা, বকেয়া আয়টা পারলে সবই তোমার জন্য সোজা। তুমি শুধু নোট করে করে একটু অ্যানালাইসিস করলে হবে। ভার্সিটি কোশ্চেন তো কি হইছে, তোমার কাছে সব পানি। সমাপনী জাবেদা এবং খতিয়ানের হক কোন চাপটি ব্যালেন্স শূন্য হবে? যে আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন, কই সেবা আয়, এটা হবে সম্পদ, এটাও সম্পদ। বিজ্ঞাপন সরবরাহ, এটা দায়, মানে এখানেও সরবরাহ করা হয়েছে, মানে প্রদেয় বলা হয় যাকে, এখনো বাকিতে আর কি, ঠিক আছে। ওকে, বা এমনি সিম্পল বিজ্ঞাপন থাকলে এটা একটা কি হয়, ধরো সিম্পল বিজ্ঞাপন থাকলে এটা ব্যয় হয়। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে উপযুক্ত অ্যান্সার। ওকে, সরবরাহকারীর নিকট বিজ্ঞাপন বা যাই কিছু বলতে এটা বাকিতে বোঝায় আর কি। ওকে ফাইন, আসো অপচয় সমন্বয় না করলে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, চ্যাপ্টার 8 আমি পড়াইছিলাম এই অপচয় সমন্বয় যাবে, দেখি মনে আছে? অপচয় সমন্বয়, অপচয় ডেবিট আর পুঞ্জীবিত অপচয় ক্রেডিট, পুঞ্জীবিত অপচয় ক্রেডিট। আর অপচয় ডেবিট মানে কি, ওই মাইনাস যেটা ব্যয়। পুঞ্জীবিত অপচয় বিপরীত সম্পদ, কেন? এটা সম্পদ থেকে কমায় দেয়, এটা হচ্ছে একটা বিপরীত অ্যাসেট, বিপরীত সম্পদ বা হচ্ছে কন্টা অ্যাসেট, এটা সম্পদ থেকে কমায় দেয়, তাই এটা হচ্ছে আমার সমন্বয় যাবে। দা উত্তর হচ্ছে সমন্বয় না দিলে কি হবে? না দিলে উল্টে যাবে, ওই প্লাস আর এ প্লাস, ওই প্লাস আর এ প্লাস, ওই প্লাস না দিলে ওই প্লাস আর এই প্লাস। এটা হচ্ছে ইংলিশ ভার্সন। বাংলা ভার্সন কি? ওই প্লাস বলতে পারি মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা আয় বৃদ্ধি বা নিট মুনাফা বৃদ্ধি, আর এ প্লাস মানে সম্পত্তি বৃদ্ধি। ওকে ফাইন, দেখো এখানে একটা জিনিস বলা যায় খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো, এখানে অবশ্য একটা ব্যয়, তাহলে এখানে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি। তো এখানে ওই প্লাস মানে কি, ব্যয় হ্রাস, এটা বলা যায়। তার মানে ব্যয় কম বলা যায়। ব্যয় কম যে কথা, মালিকানা তো বৃদ্ধি সে কথা, মালিকানা তো বৃদ্ধি নাই, মালিকানা তো কম আছে, হবে না। ওকে, সম্পত্তি কি বৃদ্ধি, সম্পত্তি কম, হবে না। তার মানে এটাই আমার অ্যান্সার। কারণ সমন্বয় দিলে কি হবে, না দিলে হবে, ভেরি টপ নচ কোশ্চেন। সমন্বয় দিলে কি হবে, সমন্বয় না দিলে, এটা ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ঠিক আছে। ওকে, তো এই কোশ্চেন ঢাবিতে আসে, এই যে একটু বলেছিলাম আমি প্রথমে শুরুতে যে ভাই বিশ্বাস করো না দিলে কি এটা ভার্সিটিতে বেশি আসে, এটা তার প্রমাণ যে ভার্সিটিতে বেশি আসে, বুঝতে পারছো? অনুপরিচিত আর সমন্বয় দেখালে, আহা, অনুপরিচিত একটা অগ্রিম আয়, তাহলে অগ্রিম আয়ের ক্ষেত্রে কি আয় সারা জীবন ক্রেডিট হয়, আর অতে অগ্রিম, অতে আয় ডেবিট হয়। তাহলে অগ্রিম আয় এটা তো দায় না ভাইয়া, দায় হলে দায় কখন ডেবিট হয়? অগ্রিম আয় তো একটা দায়, তাই না? দায় কখন ডেবিট হয়? এল মাইনাস, মানে দায়, দায় কমে গেলে। আর আয় কখন ক্রেডিট হয়? ওই প্লাস, মানে ওই প্লাস অথবা আয় বৃদ্ধি, ওই প্লাস অথবা আয় বৃদ্ধি পেলে। ওকে ফাইন, সমন্বয় দিলে। আর সমন্বয় না দিলে কি হবে? উল্টা, না দিলে তো সাইন এখানে, না দিলে কি হতো? এই যে এল প্লাস হইতো আর ওই মাইনাস হইতো, ঠিক আছে। তাহলে এখানে দায় হ্রাস পাইছে, দিলে এটা শেষে দায় হ্রাসে মানা যায়, রাজস্ব বৃদ্ধি, হ্যাঁ এটাও মানা যায়। ওকে ফাইন, প্রথমটা অ্যান্সার, ঠিক আছে। তার মানে ভাইয়া মন দিয়ে বুঝো, জাবেদার কোনো প্রবলেম নেই। আশা করি আয় ক্রেডিট, অগ্রিম আয় ডেবিট, অগ্রিম একটা দায় হিসাব, হ্যাঁ দায় কখন কখন ডেবিট হয়, দায় যখন কমে যায়, তাই আমরা এল মাইনাস দিয়েছি, ঠিক আছে। ওকে, তো এই কোশ্চেনগুলো ক্লিয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। কেমন লাগতেছে তোমাদের এমসিকিউ সলভের প্লেলিস্টে জানাও। তুমি এইচএসসি যে কোনো ব্যাচ হও না কেন, একদম আমি যদি বলি আমার 2027 সাল পর্যন্ত এই ব্যাচে যা স্টুডেন্ট আছেন আপনারা ক্লাসগুলো করতে পারবেন, এবং এই ক্লাসগুলো হচ্ছে একদম মানে সকল কিছুর ঊর্ধ্বে, একদম সাজেশন মূল্য। এইগুলা করলে এনাফ, আপনার কিছু লাগবে না, এখান থেকে আপনি কমন পাবেন। আর কমন পাইতে গেলে আপনাকে একটু নোট করতে হবে, নোট করলেই আপনি কিনা কমন পাবেন। সো আপনার জন্য অনেক দোয়া, এবং আমাদের এসএসসি প্লাস অ্যাডমিশন যে কোনো কিছুতে আপনি ভর্তি হতে চাই, আপনি যেই ব্যাচ হন না কেন, যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমাদের যে কোনো বই নিতে চান, ওখানে ভিজিট করুন, বাই নাম্বারে কল দিন, হোয়াটসঅ্যাপ করুন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করুন বা পেজে নক দিন, অ্যাকাউন্টিং লাভার্স পেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। এই যে রাত এখন 3টা বাজে, প্রায় শুট করলাম আপনার জন্য, এই ক্লাসটা আপনি করতেছেন আপনার উপকারের জন্য। আপনি উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসটা নোট করে ফেলবেন, নোটটা আমাদের অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপে মাস্ট বি শেয়ার করবেন। আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাইকে।